ডিসকাশন করতে যাচ্ছি, দ্যাট ইজ আ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, সো সাবজেক্টটার নামটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো কেন এটাকে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলা হয় তার রিজন আমরা আসবো, তার কেন বলা হয় তার রিজনটা আমরা বলবো। ফার্স্টে আমরা একটু ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এই সাবজেক্টটার মধ্যে অনেকগুলো এই মানে একটা সাবজেক্ট না, নামের মধ্যে অনেকগুলো ওয়ার্ড আছে। একটা হচ্ছে ডেটা, একটা হচ্ছে ডেটাবেস, ডেটাকে নিয়ে হচ্ছে ডেটাবেস, আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট, একটা হচ্ছে সিস্টেমস। ওকে, সো আমরা ফার্স্ট ইন্ট্রোডাক্টরি পার্টে আমরা হোয়াট ইজ ডেটা, হোয়াট ইজ ডেটাবেস, হোয়াট ইজ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, সেই পার্টটা একটু ক্লারিফাই করি। দেন আস্তে আস্তে আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে ডিফারেন্ট টার্মস আছে, যে টার্মসগুলো ফার্স্টে আমাদেরকে জানতে হবে। সেই টার্মসগুলো না জানলে আমরা পরবর্তী কনসেপ্টগুলোকে আমরা বুঝতে পারবো না। তো একটা ভাস্ট একটা সাবজেক্ট আর ভাস্ট একটা সিলেবাস, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের অনেক কিছুই আছে। আর কম্পিউটার সায়েন্সের একটা ইম্পর্টেন্ট সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তোমাদের ফোর্থ সেমিস্টারে যে কটা সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনস আছে, বা প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু ইন্ডাস্ট্রিতে ইউজ হয়, বা তার কনসেপ্টগুলোকে ইউজ করে আমরা কাজ করি ইন্ডাস্ট্রিতে বা আমাদের প্রফেশনাল লাইফে বা এডুকেশনালে, যে কোনো জায়গায়। তো ফার্স্ট আমরা ইন্ট্রোডাক্টরি কনসেপ্টে ফার্স্টে আমরা চলে আসি। ইন্ট্রোডাকশন, ফার্স্ট আমরা ইন্ট্রোডাকশন দিয়ে সবকিছু সাবজেক্ট আমরা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করি, সবকিছু টপিক আমার একটা ইন্ট্রোডাকশন থাকে। তো সেরকমই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের একটা বড় ইন্ট্রোডাকশন আছে, সেটা আমরা দেখব, সেটা আমরা ফার্স্ট একটু স্টাডি করি। তো ডেটাবেস, আমার ফার্স্ট যে টার্মটা এখানে আসছে দ্যাট ইজ আর ডেটা। তারপরে তো ডেটাটাকে আগে ফার্স্টে জানি, যেটা আমরা আগেও জেনেছি। তো ডেটাকে জানার পর তারপরে আমরা জানবো যে হোয়াট ইজ ডেটাবেস। তো আজকে বর্তমান দিনে যত সোশ্যাল সাইট আছে, যেখানে হয়তো আমরা অনেক কিছু চ্যাট ফ্যাট করি, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম। তো একটা ফেসবুকের তো প্রচুর অ্যামাউন্ট অফ ডেটা, তাহলে আমার সেই ডেটাগুলোকে নিশ্চয়ই ডেটাবেসের মধ্যে রাখা পসিবল নয়। তাহলে আমাকে একটা এমন রিপোজিটরি যা আমাকে মানে ইউজ করতে হবে, যেখানে আমরা বাল্ক অ্যামাউন্ট অফ ডেটা বা লার্জ অ্যামাউন্ট অফ ডেটাকে যার মধ্যে স্টোর করে রাখতে পারি। তো সেখানে কিন্তু ডেটাবেসটা কিন্তু আমার সাফিসিয়েন্ট নয়, কারণ ডেটাবেসে কিন্তু একটা লিমিট আছে। তো সেক্ষেত্রে বেসিক্যালি ডেটাবেস থেকে আমার বড় যদি কোনো ডেটাবেস থাকে যার মধ্যে হয়তো আমরা অনেক ডেটাকে রাখতে পারি, দ্যাট ইজ আ বিগ ডেটা, দ্যাট ইজ কল্ড বিগ ডেটা। তো এখন বর্তমান দিনে যত সোশ্যাল সাইট সবাই কিন্তু এই কনসেপ্টটাকে সবাই ব্যবহার করে, দ্যাট ইজ কল্ড বিগ ডেটা। আর এই বিগ ডেটাকে তোমার ইমপ্লিমেন্ট করার জন্য বেসিক্যালি একটা টেকনোলজি শিখতে হয়, দ্যাট ইজ আ হাডুপ টেকনোলজি। তো এখন বর্তমান দিনে প্রচুর ডিমান্ড, যারা বিগ ডেটাকে নিয়ে যারা কাজ করে তাদের ইন্ডাস্ট্রিতে প্রচুর ডিমান্ড। ওকে, এছাড়া ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, ডিফারেন্ট পোস্ট আছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যদি ভালো করে শিখতে পারো, তাহলে আমরা ডিফারেন্ট জব রোলে আমরা জব পেতে পারি আইটি ইন্ডাস্ট্রিতে। যেমন ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, ওকে, ডেটাবেস আর্কিটেক্ট, ওকে, বিগ ডেটা ইঞ্জিনিয়ার। এছাড়া ডিফারেন্ট আমাদের ডেটাবেসের ডিফারেন্ট পোস্ট আছে বা জব রোল আছে, যেটা আমরা আস্তে আস্তে জানবো। তো ডেটা ফার্স্ট কি সেটা আমাদেরকে একটু জানতে হবে। আমরা যেটা আমাদের আইটি সিস্টেমের একটা টপিক ছিল, ডেটা ভার্সেস ইনফরমেশন। তো ডেটা, এখানে যেহেতু আমাদের ডেটাবেস আছে বলে আমাকে ডেটা কি জানতে হবে, দেন আমাকে জানতে হবে যে হোয়াট ইজ ইনফরমেশন। কারণ ডেটা ইনফরমেশন কিন্তু আমাদের কম্পিউটার সায়েন্সের প্রতিটা সাবজেক্টে কিন্তু কাজে লাগে কোনো না কোনো ভাবে। তো ডেটা ইনফরমেশনের মধ্যে কনসেপ্টটা আমরা আরেকটু রিক্যাপচুলেট করে নিই, যেহেতু আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম করবো। আমরা আরেকটু রিক্যাপচুলেট করে নিই, হোয়াট ইজ ডেটা, হোয়াট ইজ ইনফরমেশন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডেটা অ্যান্ড ইনফরমেশন। তারপরে আমরা হোয়াট ইজ ডেটাবেস কি সেটা আমরা পড়বো। তো ডেটা যে টার্মটা, সেই টার্মটা বেসিক্যালি একটা ওয়ার্ড থেকে এই টার্মটা এসছে, একটা গ্রিক ওয়ার্ড। সেই গ্রিক ওয়ার্ডটার নাম হচ্ছে ডটাম। ওকে, এই ডটাম গ্রিক ওয়ার্ডটা থেকে এই নামটা এসছে ডেটা। এটা কিন্তু একটা প্লুরাল ফর্ম। ওকে, তো যাকে আমরা এক কথায় বলতে পারি যে একটা পিস অফ ইনফরমেশন, ইনফরমেশনের একটা পিস অফ ইনফরমেশনকে আমরা বলতে পারি ডেটা। তো আবার আমরা অন্যভাবে বলতে গেলে আমরা বলতে পারি যে ডেটা হচ্ছে আমার একটা র ফ্যাক্ট অ্যান্ড ফিগার্স। কিছু র ফ্যাক্টকে আমরা ডেটা বলতে পারি। আমি র ফ্যাক্ট বলতে যেটা আমরা এখানে মিন করতে চাইছি, যে যার অ্যাকচুয়ালি কোনো মিনিং নেই, সেরকম একটা র ফ্যাক্টকে আমি হয়তো এখানে যদি রাইট ডাউন করি,
তাহলে সেটাকে আমরা কিন্তু বেসিক্যালি ডেটা বলতে পারি। তো যেমন ফর এক্সাম্পল যে আমি এখানে একটা আমি যে এক্সাম্পলটা আমি প্রতিটা ডেটা ভার্সেস ইনফরমেশন বলার সময় আমি বলে থাকি বেসিক্যালি, তো সেটা আমি এখনো আবার সেই একই এক্সাম্পল আমি এখানে ডেমনস্ট্রেট করার চেষ্টা করছি, যাতে আমরা ডেটা ভার্সেস ইনফরমেশন বা হোয়াট ইজ ডেটা, হোয়াট ইজ ইনফরমেশন যাতে আমরা সব থেকে ভালোভাবে বুঝতে পারি। তো আমি হয়তো একটা কোনো ভ্যালুকে বা একটা কোনো নাম্বারকে আমি যদি এখানে বোর্ডে লিখি, সাপোজ একটা ভ্যালু হচ্ছে আমার কাছে 1002, মানে 1002, তারপরে হচ্ছে 1984, এটাকে আমরা একটা ডেটাকে আমি এখানে লিখে রাখলাম যে 121 আর হচ্ছে 98, তারপরে হচ্ছে 4। ওকে, তো এটা আমার একটা ভ্যালু আমি একটা ভ্যালুকে এখানে লিখেছি। তাহলে এই যে ভ্যালুটাকে আমি লিখলাম, তাহলে এই ভ্যালুটাকে দেখে আমরা কি কোনো পার্টিকুলার কিছু ইন্ডিকেট করতে পারছি যে আমার এই ভ্যালুটা এই জিনিসটাকে ইন্ডিকেট করছে বা স্পেসিফিক্যালি এই কনসেপ্টটাকে ইমপ্লিমেন্ট করছে? না, আমরা সেটা পাচ্ছি না। অনেকে ভাবছি আমরা যে এই ভ্যালুটা তো স্যার এটা তো কোনো একটা টাকার অ্যামাউন্ট হতে পারে, রুপিজ এত। আবার কেউ ভাবছি যে এটা আমার একটা কোনো টাউনের পপুলেশন হতে পারে। আবার কেউ ভাবছি যে স্যার এটা কোনো একটা কোয়ান্টিটি হতে পারে, যে এত গ্রাম বা এত মিলিগ্রাম বা এত কিলো। অনেক কিছু ভাবছি। কেউ ভাবছে বা এটা হয়তো কোনো রোড নাম্বার হতে পারে স্টেট কাউন্সিলের। আবার কেউ ভাবছে যে এটা কোনো রেজিস্ট্রেশন নাম্বার হতে পারে কোনো একটা পার্টিকুলার এক্সামিনেশন সিস্টেম, এক্সামিনেশনের ক্ষেত্রে। আমরা অনেক কিছু ভাবছি। তাহলে আমরা এটাকে দেখে কিছুই বুঝতে পারছি না যে আমার এই ভ্যালুটা পার্টিকুলারলি কাকে ইন্ডিকেট করছে। কিন্তু আমি যদি এরকম একটা নাম্বার যদি আমি বোর্ডে লিখি যে 10-02, তারপরে হাইফেন দিয়ে লিখছি 1984, তাহলে এখন কিন্তু আমরা সবাই কনফার্ম যে না স্যার এই যে আপনি যেটা এখন বোর্ডে লিখলেন সেটা বেসিক্যালি ইন্ডিকেট করছে একটা কোনো ডেট অফ বার্থ বা একটা কোনো ডেটকে রিপ্রেজেন্ট করছে। তাহলে আমরা এখন এটাকে দেখে আমরা স্পেসিফিক্যালি বুঝতে পারছি যে হাউ ডাজ ইট মিন, এটা এখন কি মিন করছে স্পেসিফিক্যালি। সবার কিন্তু অ্যান্সারটা আমরা একই অ্যান্সার পাবো সবার কাছ থেকে, যে এটা কোনো ডেটকে রিপ্রেজেন্ট করছে। সো আগে আমরা যাকে দেখে কিছু বুঝতে পারছিলাম না যে এটা অ্যাকচুয়ালি কি স্পেসিফাই করছে, যার কোনো মিনিং নেই, স্পেসিফিক্যালি যার কোনো মিনিং নেই, তাকে আমরা বলতে পারি এক কথায় যে দ্যাট ইজ কল্ড ডেটা। আর এখন যে নাম্বারটা আপনি পরে লিখলেন স্যার, তাকে দেখে আমরা স্পেসিফিক্যালি মিন করতে পারছি যে এটা কি ইন্ডিকেট করছে, তাহলে এটার একটা মিনিং আছে। অতএব যার মিনিং আছে তাকে আমরা বলতে পারি ইনফরমেশন। সো দ্যাট ইজ দ্য বিগেস্ট ডিফারেন্স ইন বিটুইন ডেটা অ্যান্ড ইনফরমেশন। তাহলে আমরা ডেটা তার কোনো মিনিং পাচ্ছি না, তো সো ডেটা ক্যান বি মিনিংলেস, আর ইনফরমেশন ক্যান বি মিনিংফুল। আমরা ডেটাকে দেখে আমরা পার্টিকুলার কোনো ডিসিশন মেক করতে পারি না, কিন্তু যদি আমরা একটা ইনফরমেশনকে দেখি, সেই ইনফরমেশন থেকে আমরা একটা ভালো কোনো ডিসিশন মেক করতে পারি। তাহলে ফর ডিসিশন মেকিং পারপাস আমরা বেসিক্যালি ডেটা ইউজ না করে আমরা ইউজ করব ইনফরমেশনকে। আবার আমি একটা ডেটা থেকে আমি ইনফরমেশন কেমন করে পেলাম, তা আমার 10021984টাকে আমি তার থেকে আমি পাচ্ছি 10-02 হাইফেন দিয়ে পাচ্ছি 1984। তাহলে আমি ডেটাকে কিন্তু বেসিক্যালি আমি প্রসেস করলাম। আমি ডেটাকে প্রসেস করে আমরা কি পাচ্ছি, আমরা একটা ইনফরমেশন পাচ্ছি। সো আমি এক কথায় বলতে পারি ইনফরমেশনকে যে প্রসেসড ডেটা ইজ কল্ড ইনফরমেশন। যে ডেটাকে আমরা প্রসেস করে আমরা যা পাচ্ছি দ্যাট ইজ কল্ড ইনফরমেশন। সো একটা সিস্টেমের কাছে ডেটা হচ্ছে সবসময় ইনপুট। আমি যদি এটাকে একটা সিস্টেম কনসিডার করি, যে আমার এখানে একটা সিস্টেম আছে, যে সিস্টেমের মধ্যে আমার একটা প্রসেসিং ইউনিট আছে বা আদার্স ডিফারেন্ট হার্ডওয়্যার ইউনিট আছে, যে ইউনিটটা বা যে সিস্টেমটা আমার ডেটাটাকে ইনপুট নিচ্ছে, আর সেটা ডেটাকে ইনপুট নিয়ে আফটার প্রসেসিং সে আমাকে একটা আউটপুট প্রডিউস করছে, যে আউটপুটটা আমার কাছে ইনফরমেশন। সো ইনফরমেশন অলওয়েজ বি দ্য আউটপুট অফ আ সিস্টেম, আর আমার কাছে ডেটাটা হচ্ছে সবসময় আমার সিস্টেমের কাছে একটা ইনপুট। সো এরকম ভাবে যদি আমরা ডিফারেন্সিয়েট করার চেষ্টা করি, তাহলে আমরা কিন্তু অনেক ডিফারেন্সের পয়েন্ট আমরা এখান থেকে বলতে পারি। আমরা এটাও বলতে পারি যে আমার ডেটাগুলো সবসময় একটা আনঅর্গানাইজড ফর্মে আমরা দেখতে পাই ডেটাকে, কিন্তু ইনফরমেশনকে আমরা সবসময় অর্গানাইজড ফর্মে দেখতে পাই। আমার এখানে 10021984 তার একটা মিনিং আছে। কেন মিনিং আছে না, তাকে আমরা অর্গানাইজড ফর্মে লিখেছি বলেই কিন্তু সেই ফর্মটা দেখে আমরা বুঝতে পারছি যে এটার একটা মিনিং আছে, আর যে মিনিংটা হয়তো আমাকে ইন্ডিকেট করছে যে এটা আমার একটা ডেট বা একটা ডেট অফ বার্থ। Okay, so this is the difference between data and information. আমরা কোনো বিজনেস পারপাসে
ডেটা কিন্তু আমার সিগনিফিকেন্ট নয়, কিন্তু একটা বিজনেস পারপাসে আমার ইনফরমেশনটা কিন্তু ইনফরমেশন ইজ সিগনিফিকেন্ট ইন আ বিজনেস, ওকে, বা টু এ বিজনেস। ওকে, আবার আমরা ডেটাকে বলতে পারি যে ডেটা হচ্ছে আমার একটা অ্যাটমিক লেভেল পিস অফ ইনফরমেশন, কিন্তু ইনফরমেশনটা আমার কাছে একটা কালেকশন অফ ডেটা। আমি হয়তো অনেকগুলো ডেটাকে কালেকশন করে বা অনেকগুলো ডেটাকে আমি একটা কম্বাইন করে আমি একটা ইনফরমেশন ফরমেশন করতে পারি। আমি হয়তো তোমার নামটাকে নিলাম, আমি হয়তো তোমার রোল নাম্বারটাকে নিলাম, বা তোমার হয়তো ডিপার্টমেন্টটাকে নিলাম, নিয়ে আমি তিনটেকে হয়তো একসাথে মার্চ করে আমি একটা রেকর্ড তৈরি করলাম। সেই রেকর্ডটা কিন্তু আমার কাছে একটা ইনফরমেশন। আর যাকে আমি ফার্স্টে তোমার নামটা, স্পেসিফিকলি তোমার নামটা, সেটা হচ্ছে একটা ডেটা। ওকে, সো দ্যাট ইজ দ্য বিগেস্ট ডিফারেন্স বিটুইন ডেটা অ্যান্ড ইনফরমেশন। ওকে, এবার তাহলে আমরা ডেটাবেসের মধ্যে আমরা একটা পার্টকে আমরা ক্লিয়ার করলাম যে হোয়াট ইজ ডেটা। আর যেহেতু ইনফরমেশনসটা আমার ডেটার সঙ্গে অনেকটা কোরিলেশন আছে বলে আমরা এর সাথে ইনফরমেশন পার্টটাকেও আমরা একটু ক্লারিফাই করলাম বা একটু ডিসকাস করলাম, যেটা আমরা আগেও পড়েছি। আমি এখানে আরেকবার সেই কনসেপ্টটাকে রিক্যাপচুলেট করলাম, কারণ আমাকে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে আমাকে বেসিক্যালি যাকে নিয়ে ডিল করতে হবে, যেটা আমার সব থেকে ভাইটাল, যেটা আমার সব থেকে এন্টিটি, তার নাম হচ্ছে ডেটা। তো ডেটাকে আমরা কতটা সিকিউর করে রাখতে পারবো, ডেটাকে আমরা কতটা ভালোভাবে ম্যানেজ করতে পারবো, তো সেটাই বেসিক্যালি ডিল করে আমার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। সো সেই কনসেপ্টটা আমরা আবার আস্তে আস্তে আসবো। তাহলে ডেটা ইনফরমেশন জানার পর আমরা এখন যে কনসেপ্টে আমরা যাব, আমরা এখন যাব, দ্যাট ইজ দ্য মেটা ডেটা। আমরা ডেটা পড়েছি, এরপর আমরা পড়বো মেটা ডেটা। ডেটা তোমার ডিফারেন্ট টাইপের হতে পারে। আমার টেক্সচুয়াল ডেটা হতে পারে, আমার নিউমেরিক ডেটা হতে পারে, আমার আলফা নিউমেরিক ডেটা হতে পারে, আমার কাছে স্ট্রিং টাইপের ডেটা হতে পারে, ফ্লোটিং পয়েন্ট টাইপের ডেটা হতে পারে, যেটা আমরা হয়তো সিতে আমরা অনেকটা কি কি টাইপের ডেটা হয় সেটা আমরা পড়েছি। আমাদের লং ইন্টিজার টাইপের ডেটা হতে পারে। তো ডিফারেন্ট টাইপের ডেটা হতে পারে, দ্যাট ইজ আ টাইপ অফ ডেটা। আমাদের আরেকটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটার নাম হচ্ছে মেটা ডেটা। ওকে, তাহলে আমরা যদি একটু জানার চেষ্টা করি যে হোয়াট ইজ মেটা ডেটা, তাহলে আমরা একটু পুরোনো কনসেপ্টে আমরা ফিরে যাবো যে হোয়াট ইজ মেটা ডেটা। তাহলে আমরা কেউ জানি যে হোয়াট ইজ মেটা ডেটা? আমরা কেউ জানি কি হোয়াট ইজ মেটা ডেটা? এনি কনসেপ্ট? বলো। ভেরি গুড অ্যান্সার, ডেটা অ্যাবাউট। হ্যাঁ, ডেটা, তাদের লিঙ্কের মধ্যে যে ইনফরমেশনটা থাকে সেটা আমরা এক কথায় বলো কি বলতে চাচ্ছো, বলো। এক্স্যাক্টলি যে একটা ডেটা সম্বন্ধে জানার জন্য বা একটা ডেটাকে ডেসক্রাইব করার জন্য আমার যে ইনফরমেশন দরকার, সেই ডেটা সম্বন্ধে আমার যে ইনফরমেশন দরকার, তাকেই আমরা বলতে পারি মেটা ডেটা। তাহলে আমি কার সম্বন্ধে ইনফরমেশন আমি গ্যাদার করছি? না ডেটার সম্বন্ধে। তাহলে বেসিক্যালি মেটা ডেটা মানে বোঝায় যে ডেটা অ্যাবাউট ডেটা। ওকে, এক কথায় বলতে গেলে আমরা কি বলতে পারি? ডেটা অ্যাবাউট ডেটা। তাহলে একটা ডেটাকে জানার জন্য বা ডেটাকে ডেসক্রাইব করার জন্য আমরা যে কনসেপ্টগুলো ব্যবহার করি বা যে ইনফরমেশনগুলোকে আমাকে কালেক্ট করতে হয় বা গ্যাদার করতে হয়, তাকে আমরা এখানে এক কথায় বলছি মেটা ডেটা। একটা এক্সাম্পল বলতে পারবে? একটা এক্সাম্পল বলা যেতে পারে? এক্স্যাক্টলি বলতে পারি আমরা। তো আমি একটা রিয়েল ওয়ার্ল্ডের একটা এক্সাম্পল দিই যে কাকে বলা হয় অ্যাকচুয়ালি মেটা ডেটা। না, ধরো না, আমরা সবসময় ক্যামেরা থেকে হয়তো কলেজে যেখানে হয়তো আমরা সেলফি তুলি বা আমরা হয়তো কোনো ফটো তুলি। তো আমি যখনই ক্যামেরা দিয়ে একটা কোনো ফটোকে তুললাম, তখন সেই ক্যামেরা দিয়ে সেই ফটোর সাথে সাথে আমার বাঞ্চ অফ মেটা ডেটা কিন্তু আমাকে গ্যাদার করতে হচ্ছে, আমাকে সেভ করতে হচ্ছে। কিভাবে? না, আমি যে ক্যামেরা দিয়ে ছবিটা তুললাম, তো তার একটা ফাইল নেম থাকবে, দ্যাট ইজ অলসো বি দ্য মেটা ডেটা। আমার সেই পিকচারটার একটা সাইজ থাকবে, সেই ফাইলটার হয়তো 10 কেবি বা 15 কেবি। আমি কোন টাইমে পিকচারটাকে আমি ক্লিক করেছি তার একটা ডেট টাইম থাকবে, টাইম স্ট্যাম্প থাকবে। আর আমি যে ক্যামেরা দিয়ে, সেটা ফোন হতে পারে বা কোনো আমার ডিএসএলআর ক্যামেরা হতে পারে, আমি যে ক্যামেরা দিয়ে সেটাকে ছবিটা তুলেছি, সেই ক্যামেরার আমার একটা সেটিংস থাকতে পারে। তো দ্যাট ইজ, এই সমস্ত ইনফরমেশনস গুলো আমরা কিন্তু গ্যাদার করলাম।
তাহলে এই যে আমি ইনফরমেশনগুলোকে গ্যাদার করলাম আমার ওই ডেটাটাকে নিয়ে, তো দ্যাট ইজ কল মেটা ডেটা, দ্যাট ইজ কল মেটা ডেটা। ওকে, তো সেরকম আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমও কিন্তু কিছু মেটা ডেটাকে নিয়ে আমাকে কাজ করতে হবে। তো আমাদের এখানে একটা কনসেপ্ট আছে ডেটা ডিকশনারি। তো ডেটা ডিকশনারি বেসিক্যালি তোমার স্টোর করে এরকম টাইপের কিছু মেটা ডেটাকে স্টোর করে আমি যার মধ্যে রাখতে পারি কোনো মেটা ডেটাকে, তার নাম হচ্ছে ডেটা ডিকশনারি। তো আমরা পরে আসবো যে হোয়াট ইজ ডেটা ডিকশনারি আর কি কি ইনফরমেশন বা কি কি টাইপের ইনফরমেশন স্টোর থাকে একটা আমাদের ডিকশনারির মধ্যে। তো সেই কনসেপ্টটা আমরা এরপরে আমরা আসবো। ওকে, তো এবার ডেটা ডিকশনারি কনসেপ্ট আমরা পড়বো যে আমরা কি করে মেটাডেটাগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারি আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে, সেই সমস্ত কনসেপ্টগুলোকে আসবো। আবার কিছু কিছু আমার টাইপস অফ মেটাডেটা হতে পারে, যেমন ধরুন টেকনিক্যাল মেটাডেটা, বিজনেস মেটাডেটা, ডেসক্রিপটিভ মেটাডেটা বা অপারেশনাল মেটাডেটা। আমাদের বেসিক্যালি যেটা কোশ্চেন আসে পরীক্ষা সেটা হচ্ছে হোয়াট ইজ মেটাডেটা। ওকে, বা ডিফাইন মেটাডেটা বলে একটা কোশ্চেন আসে। তো টাইপগুলো আমরা পরে আমরা ক্লারিফাই করবো যে তার যে ডিফারেন্ট যে টাইপ আছে মেটাডেটার, সেই মেটাডেটাগুলো টাইপগুলোকে নিয়ে আমরা ডিসকাশন করবো। ওকে, তো এবার আমরা যে কনসেপ্টটা আমরা আসতে চাইছি দ্যাট ইজ আ ডেটাবেস, দ্যাট ইজ দ্য ডেটাবেস। আমরা এতক্ষণে ডেটাবেসের কনসেপ্টে এবার আমরা আস্তে আস্তে ঢুকবো। হোয়াট ইজ ডেটাবেস? হোয়াট ইজ নামটা শুনে আমরা সবাই বুঝতে পারছি ডেটাবেস, তো যার মধ্যে আমরা কিছু ডেটাকে আমরা স্টোর করে রাখতে পারি, তো বা কালেকশন অফ ডেটা বা কালেকশন অফ লজিক্যালি ইন্টার রিলেটেড ডেটা। মানে একটা ডেটাগুলোকে রাখলেই হবে না, আমার সেই ডেটাগুলোর মধ্যে একটা লজিক্যাল একটা রিলেশনশিপ থাকবে বা একটা ইন্টার রিলেশন থাকবে। তাহলে আমরা ডেটাবেসকে এক কথায় বলতে পারি যে কালেকশন অফ লজিক্যালি, আমরা তো ফিজিক্যালি তো আমরা ইন্টার রিলেশন করতে পারবো না বা আমরা রিলেশন আমরা অ্যাচিভ করতে পারবো না, আমাকে লজিক্যালি আমাকে ইন্টার রিলেটেড করতে হবে একটা সাথে আরেকটা ডেটার। তো কালেকশন অফ লজিক্যালি ইন্টার রিলেটেড ডেটা, ইন্টার রিলেটেড, হ্যাঁ বলতে পারি মিনিংফুল ডেটা, ইন্টার রিলেটেড ডেটা। ওকে, ইন্টার রিলেটেড ডেটা। ওকে, আর তার সাথে আমরা ডেটাবেসের মধ্যে শুধুমাত্র যে ডেটাকে স্টোর করি তা নয়, তার সাথে আমার সেই ডেটা সম্বন্ধে কিছু ডেসক্রিপশন থাকতে পারে, তাকেও আমরা স্টোর করে রাখতে পারি ডেটাবেসের মধ্যে। এবার আমরা কেন ডেটাবেসের মধ্যে ডেটাগুলোকে স্টোর করে রাখি না, যাতে আমরা সেই ডেটাগুলো থেকে আমরা এমন কিছু ইনফরমেশন পেতে পারি, কারণ ডেটাকে প্রসেস করি তো আমরা ইনফরমেশন পাই। তাহলে সেই ডেটাগুলোকে আমি কেন স্টোর করে রাখি ডেটাবেসের মধ্যে, যাতে তার থেকে আমরা কিছু ইনফরমেশন পাই, মিনিংফুল কিছু ইনফরমেশন পাই। আর যে মিনিংফুল ইনফরমেশন গুলো কিন্তু আমাদের হয়তো বিজনেস পারপাসে বা আমাদের কোনো অর্গানাইজেশনের পারপাসে আমরা সেটাকে পরে হয়তো ইন ফিউচার তাকে আমরা ব্যবহার করতে পারি বা তার থেকে আমরা কোনো নলেজকে ডিসকভারি করতে পারি। তো তার জন্য আমরা ডেটাগুলোকে একটা তাদের মধ্যে লজিক্যাল কোরিলেশনকে এস্টাবলিশ করে আমি ডেটাগুলোকে তার যে কালেকশন তাকে আমরা স্টোর করে রাখতে পারি ডেটাবেসের মধ্যে। তো দ্যাট ইজ কল্ড ডেটাবেস, দ্যাট ইজ কল্ড ডেটাবেস। যেমন ফর এক্সাম্পল ধরো নাও আমি একটা ডিকশনারি কথা বলছি, তো ডিকশনারির মধ্যে আমাদের প্রচুর ডেটা তো থাকে, তাদের তোমার ডেসক্রিপশন থাকে। তা ডিকশনারি তোমার হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডেটাবেস, আমাদের টেলিফোন ডিরেক্টরি, এটা ওয়ান কাইন্ড অফ ডেটাবেস। আমাদের স্টুডেন্ট রেকর্ড রেজিস্টার, যে অনেক সময় দেখবে অনেক কলেজে তোমার এখন তো নয় সব কম্পিউটারে মেনটেন করা হচ্ছে ডেটাবেস গুলো। তো আগে তোমার কি হতো, আগে তোমার একটা সেই রেজিস্টার বুক ছিল, যেখানে হয়তো একটা কলেজে তোমার ধরো না যদি তোমার সিএসটি তে যদি 50 জন অ্যাডমিশন দেয়, তো সেই প্রত্যেকটা স্টুডেন্টের রেকর্ড গুলোকে ডিফারেন্ট এইভাবে স্টোর করে রাখা হতো, যে নেম যেখানে হয়তো নাম থাকলো, তারপর ধরো রোল নাম্বার থাকলো, ডিপার্টমেন্টে তার ডিপার্টমেন্ট থাকলো, যতগুলো স্টুডেন্ট আছে সিএসটি তে প্রত্যেককে তার একটা করে রেকর্ডকে স্টোর করে রাখা হয়, সে একটা রেজিস্টারের মধ্যে মেনটেন করা হতো। পরে তাকে হয়তো মেনটেন করা হতো ফাইলের মধ্যে, যেটা ফাইল একটা হয়তো এক্সেল এর একটা ফাইল ওপেন করেছে, সেই এক্সেল এর ফাইলের মধ্যে আমার তোমার ধরো একটা ডিফারেন্ট ফিল্ড ক্রিয়েট করে নেম, রোল নাম্বার বা তার আইডি বা তার ডিপার্টমেন্ট বা তার ফোন নাম্বার, ডিফারেন্ট ফিল্ড তৈরি করে হয়তো সেখানে ডেটাগুলোকে স্টোর করছে। ওকে, তো এখন কিন্তু আমরা ফাইলের মধ্যেও স্টোর করি ডেটাগুলোকে। আবার এখন আমাদের নতুন টেকনোলজিতে আমরা ফাইল আর ব্যবহার করি না, আমরা ফাইল ব্যবহার না করে মানে ফাইল সিস্টেম ব্যবহার না করে বা ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার না করে আমরা এখন ব্যবহার করি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো কেন ফাইল ম্যানেজমেন্ট সিস্টেমের কি ডিসঅ্যাডভান্টেজ, আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কি অ্যাডভান্টেজ, যে কেন আমরা এখন ফাইল ম্যানেজমেন্ট সিস্টেমকে বাদ দিয়ে আমরা কেন এখন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের উপরে আমরা পড়েছি বা তাকে আমরা কেন ইউজ করি, তার রিজনগুলো আমরা পুরোটা আজকে ক্লাসের মধ্যে আমরা ক্লারিফাই করবো। এরপরে আস্তে আস্তে আমরা সেই টপিকের মধ্যে আসবো। ওকে, সো এখন যেটা আমরা নিয়ে ডিসকাশন করবো যে
ডেটাগুলোকে যে আমি রাখছি ডেটাবেসের মধ্যে, তো সেই ডেটাগুলোর কি কি ফিচার্স থাকতে পারে, কি কি ফিচার্স থাকবে সেই ডেটাগুলোর, যাতে সেই ডেটাগুলোকে আমরা ডেটাবেসের মধ্যে আমরা স্টোর করে রাখতে পারবো। ওকে, যাতে আমরা ডেটাবেসের মধ্যে তাকে আমরা স্টোর করে রাখতে পারবো। মানে আমি বলতে চাইছি যে তোমার ফিচার্স অফ ডেটা, যে ডেটাগুলো আমার ডেটাবেসের মধ্যে স্টোর থাকবে সেই ডেটাগুলো কি কি ফিচার্স থাকবে। ওকে, দ্যাট ইজ দ্য ফিচার্স অফ দ্যাট ডেটা দ্যাট ক্যান বি স্টোরড ইনটু দ্য ডেটাবেস। ওকে, তো সেটা নিয়ে আমরা একটু কিছু ডিসকাশন করি কিছুটা সময়, তারপর আমরা নেক্সট টপিকে আসবো। ফিচার্স অফ ডেটা, ফিচার্স অফ ডেটা। আমরা এখানে কিছু পয়েন্ট করে করে আমরা ফিচার্স গুলোকে বলবো, যে ফিচার্স গুলো তোমার, যে ডেটাগুলো আমার স্টোর থাকবে ডেটাবেসের মধ্যে তাদের কিন্তু সেই ফিচার্স গুলো থাকতে হবে। ওকে, নাম্বার 1, ফার্স্ট যে ফিচার্সটা আমরা ডিসকাশন করব সেটা হচ্ছে শেয়ার্ড। ফার্স্ট যে ফিচার্সটা তার নাম হচ্ছে শেয়ার্ড। শেয়ার্ড 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 কথাটা মানে আমরা সবাই বুঝি যে আমার ডেটাবেসের মধ্যে যে ডেটাগুলো থাকবে সেই ডেটাগুলোকে অবশ্যই একটা শেয়ার্ড নেচারে থাকতে হবে, যাতে ডিফারেন্ট ইউজার বা ডিফারেন্ট অ্যাপ্লিকেশন যাতে সেই ডেটাগুলোকে তারা শেয়ারিং মোডে তাকে অ্যাক্সেস করতে পারে, বা যাতে আমরা ডেটাগুলোকে আমরা শেয়ার করতে পারি। যে আমার হয়তো 4টে ইউজার আছে, আমার ডেটাবেসের মধ্যে ধরুন একটা কোনো ডেটাকে আমি রেখে দিয়েছি, তো যাতে আমার ডেটাগুলো প্রত্যেকটা ইউজার যাতে তোমার শেয়ার করতে পারে, বা প্রত্যেকটা অ্যাপ্লিকেশন যাতে তোমার শেয়ার করতে পারে। ওকে, বা তারা যাতে অ্যাক্সেস করতে পারে। তা ডেটা ইন আ ডেটাবেস অবশ্যই তাকে শেয়ার্ড হতে হবে অ্যামং ডিফারেন্ট ইউজার অ্যান্ড অ্যামং ডিফারেন্ট অ্যাপ্লিকেশনস, তাকে আমরা বলছি শেয়ার্ড। ওকে, এটা কিন্তু একটা গ্রেট ফিচার্স, যে ডেটাগুলো আমার ডেটাবেসের মধ্যে স্টোর থাকবে তাকে কিন্তু শেয়ার্ড হতে হবে। নাম্বার 2, পারসিস্টেন্সি। ওকে, পারসিস্টেন্সি, সেকেন্ড ফিচার্স হচ্ছে পারসিস্টেন্সি। আমরা কিন্তু এখানে প্রচুর টার্ম পড়বো, ডিফারেন্ট টার্ম পড়তে হবে আমাদেরকে ডেটাবেসের মধ্যে, আর সেই টার্মগুলোকে কিন্তু আমাকে মনে রাখতে হবে, কারণ না হলে পরবর্তী কনসেপ্টগুলোতে আমাদের সেই টার্মগুলো যখন ব্যবহার হবে, যদি সেই টার্মগুলো সম্বন্ধে আমরা না জানি বা না যদি বুঝতে পারি, তাহলে কিন্তু সেই পরবর্তী কনসেপ্টগুলো বুঝতে আমাদের খুব সমস্যা হবে। তাহলে আমাকে কিন্তু এই টার্মগুলো কিন্তু আমাকে জানতে হবে, যে হোয়াট ইজ শেয়ার্ড, হোয়াট ইজ দ্য মিনিং অফ শেয়ার্ড, হোয়াট ইজ দ্য মিনিং অফ পারসিস্টেন্সি। ওকে, তো পারসিস্টেন্সি বোঝায় যে আমি যে ডেটাগুলোকে ডেটাবেসের মধ্যে আমি স্টোর করে রাখবো, সেই ডেটাগুলো যাতে আমার পার্মানেন্টলি যাতে আমার ডেটাবেসের মধ্যে এক্সিস্ট করে, তাকে আমরা বলছি পারসিস্টেন্সি। বা আমি এটা ঘুরিয়ে বলতে পারি যে আমি ডেটাগুলোকে যেগুলোকে স্টোর করে রাখছি ডেটাবেসের মধ্যে, তারা সবসময় লাইভ থাকবে, তাদের স্কোপের বাইরেও তারা কিন্তু লাইভ থাকবে, যাতে যখন তখন তাকে আমরা শেয়ার করতে পারি বা শেয়ার করতে পারি, যখন তখন তাকে নিয়ে হয়তো আমরা অ্যাক্সেস করতে পারি, বা যখন তখন সেই ডেটাগুলোকে নিয়ে আমরা যাতে প্রসেস করতে পারি। দ্যাট ইজ কল্ড পারসিস্টেন্সি, যে ডেটা ইন আ ডেটাবেস এক্সিস্ট পার্মানেন্টলি, তাকে আমরা বলছি পারসিস্টেন্সি। ওকে, তো এটা কিন্তু একটা ফিচার্স, আমাদের ডেটাগুলোকে পার্মানেন্টলি স্টোর থাকতে হবে ডেটাবেসের মধ্যে। নাম্বার 3, থার্ড যে পয়েন্টটা আমি যেটা বলবো সেটা হচ্ছে যে সিকিউরিটি। সব থেকে গ্রেট অ্যাসপেক্ট সিকিউরিটি। আমরা সবসময় সিকিউরিটির কথা ভাবি, আমি কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে চাই, আমরা ভাবি যে আমার সিকিউরিটি কেমন হবে। আমি কোনো অ্যাপ্লিকেশন যখন আমি হয়তো ইউজ করতে চাইছি, হয়তো কোনো অ্যাপস ব্যবহার করছি, আমি ভাবছি যে আমার সিকিউরিটি কেমন হবে। তো আমরা তো অনেক তো ডিফারেন্ট অ্যাপস তো আমরা ডিফারেন্ট সোর্স থেকে, আননোন সোর্স থেকে আমরা হয়তো আমরা ইনস্টল করি, বা আমরা মেশিনে ইনস্টল করি, বা হয়তো আমার মোবাইলে আমরা ইনস্টল করি। তাহলে আমাকে যখন অ্যাপসটাকে ইনস্টল করার পর আমাকে সে ডিফারেন্ট পারমিশন চায়, যে আমার অ্যাপসটা আমার হয়তো কন্ট্যাক্টকে সে শেয়ার মানে সে অ্যাক্সেস করতে পারে কিনা, আমার ফটোস আমার গ্যালারিজকে সে অ্যাক্সেস করতে পারে কিনা। তা আমরা যদি যখন কোনো আননোন সোর্স থেকে যখন কোনো অ্যাপসকে আমরা ডাউনলোড করব, বা সেই অ্যাপসটা সম্বন্ধে যখন না জেনে আমরা সেটাকে ডাউনলোড করব, আমরা কিন্তু এই ধরনের পারমিশনস গুলো কিন্তু আমাদের দেওয়া উচিত নয়। এটা ওয়ান টাইপ অফ সাইবার অ্যাটাক। হয়তো এমনও কোনো অ্যাপস থাকতে পারে যেটা হয়তো আমাকে প্রলোভন দেখিয়ে, আমাকে লোভ দেখিয়ে হয়তো আমাকে ইনস্টল করতে বলছে, হয়তো আমাকে বলছে যে তুমি একটা প্রথমে ইনস্টল করার পর তুমি যদি শেয়ার করতে পারো, তুমি হয়তো একটা মানি পাবে, একটা ক্যাশব্যাক পাবে। আমি হয়তো লোভে হয়তো আমি সেই অ্যাপসটাকে ইনস্টল করে ফেললাম, সে আমার সমস্ত ক্রেডেন্সিয়াল চাইলো, সে আমার মেল আইডি দিয়ে আমাকে লগ ইন করতে বললো তার অ্যাপসে, তো সে কিন্তু আমার মেল আইডি পাসওয়ার্ড পেয়ে গেল। ওকে, তো এই ধরনের অ্যাপস কিন্তু আমরা এগুলো থেকে কিন্তু একটু দূরে থাকবো। আমরা প্রপারলি কোনো অ্যাপস এর ভ্যালিডিটি না দেখে, বা তার জেনুইন কিনা সেই অ্যাপসটা না দেখে কিন্তু আমরা অ্যাপসগুলোকে ইনস্টল করবো না। ওকে, এটা কিন্তু সিকিউরিটি মানে সিকিউরিটি কিন্তু ভায়োলেট করা হয়। তাহলে সিকিউরিটি, ডেটাগুলোকে আমাকে ডেটাবেসের মধ্যে রাখছি ঠিক আছে, কিন্তু ডেটাগুলোকে আমাকে প্রোটেক্টেড রাখতে হবে, আমাকে প্রোটেক্ট করতে হবে।
কাদের কাছ থেকে? না যারা আনঅথরাইজড, যারা ইউজার বা যারা আনঅথরাইজড অ্যাক্সেস করতে চাইছে তাদের কাছ থেকে আমাকে ডেটাগুলোকে প্রোটেক্ট করে রাখতে হবে। তার জন্য ডিফারেন্ট মেকানিজম আছে, তার জন্য ডিফারেন্ট মেকানিজম ফলো করে আমার ডেটাগুলোকে আমাকে রেস্ট্রিক্ট করতে হবে, আমাকে প্রোটেক্ট করতে হবে। তাহলে ডেটা শুড বি প্রোটেক্টেড, ডেটা শুড বি প্রোটেক্টেড ইন আ ডেটাবেস, যাতে আনঅথরাইজড কোনো ইউজার যাতে সে অ্যাক্সেস করতে না পারে। দ্যাট ইজ দ্য টার্ম ইন্ডিকেটস, ওকে, দ্যাট ইজ দ্য সিকিউরিটি ইন্ডিকেটস। নাম্বার 4 আমরা আর একটা হয়তো ফিচার্স দেখবো ডেটার, তারপরে আমরা নেক্সট কনসেপ্টে চলে আসবো। ওকে, নো রিডান্ডেন্সি, খুব ইম্পর্টেন্ট একটা ফিচার, সেটা হচ্ছে নো রিডান্ডেন্সি বা নন রিডান্ডেন্সিও বলা হয় এই টার্মটাকে, নো রিডান্ডেন্সি। ওকে, রিডান্ডেন্সি মানে কি কেউ জানো? হোয়াট ইজ রিডান্ডেন্সি? এটা আমরা কিন্তু ইউজ করি আমাদের নর্মাল লাইফে, আমরা ইউজ করি এই টার্মটা রিডান্ডেন্সি বা রিডান্ডেন্ট। তো রিডান্ডেন্সি মানে কি? নর্মাল বেঙ্গল বাংলা অর্থ কি রিডান্ডেন্সি মানে? না 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 না, রিডান্ডেন্সি মানে হচ্ছে ডুপ্লিকেসি। ডুপ্লিকেসি, আমি ধরে নাও আমার ডেটাবেসের মধ্যে আমি ধরে নাও একটা স্টুডেন্টের হয়তো একটা রেকর্ডকে স্টোর করেছি, যে নাম ধরে নাও হয়তো অনিশ, তার ধরে নাও সে সিটিএস এ পড়ে, তার এত রোল নাম্বার, তার ধরে নাও ডিপার্টমেন্ট সিএসটি বললাম, তার রেজিস্ট্রেশন নাম্বার এই, তার রোল নাম্বার এই। এটা আমার একটা রেকর্ড, অনিশের একটা রেকর্ড আমি ধরে নাও স্টোর করেছি ডেটাবেসের মধ্যে। আমি কিন্তু ফার্দার আর ওই রেকর্ডটা কিন্তু আমি আর স্টোর করতে পারবো না, বা যদি আমি স্টোর করি তাহলে তখন আমরা সেটাকে বলবো যে এটা আমার রিডান্ডেন্ট হয়ে গেল, মানে এটা রিপিটেশন হলো। সেম ডেটাকে যদি আমরা রিপিট করি বারবার, দ্যাট ইজ কল রিডান্ডেন্সি। তাহলে এটা আমার কি হবে? এটা আমার ডেটাবেসের তো একটা ক্যাপাসিটি আছে, তাহলে আমি যদি একই ডেটাকে যদি আমি বারবার স্টোর করি ডেটাবেসের মধ্যে, তাহলে তো আমার ধরো কিছু ডুপ্লিকেট ডেটা তোমার ওখানে থেকে যাচ্ছে, তো আমার কিন্তু কোনো রিডান্ডেন্সি থাকবে না, মানে আমরা একই টাইপের ডেটাকে আমরা কিন্তু বারবার স্টোর করব না। বা আমি ঘুরিয়ে বলতে পারি যে আমার দুটো ডেটা আইটেম যেগুলো তোমার স্টোর করা আছে ডেটাবেসের মধ্যে, তারা কিন্তু কোনোদিনই সেম এন্টিটিকে রিপ্রেজেন্ট করবে না, মানে আমার কোনো ডুপ্লিকেসি হবে না। আমি একটা ডেটাকে আমি একবারই রাখতে পারবো, আমি অনিশের রেকর্ডটাকে আমি একবারই স্টোর করতে পারবো ডেটাবেসের মধ্যে, আমার তো দুবার স্টোর করার তো কোনো দরকার নেই। দ্যাট ইজ আ রিডান্ডেন্সি। তাহলে আমার কিন্তু কোনো রিডান্ডেন্সি থাকবে না, কোনো ডুপ্লিকেসি থাকবে না, কোনো রিপিটেশন থাকবে না ডেটাবেসের মধ্যে। কিন্তু একটু চিন্তা করে দেখো যে আমি যদি একটা ভালো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যদি আমি ডেভেলপ করতে পারি, তাহলে সেখানে আমি যখন অনিশের রেকর্ডটা যখন সেকেন্ড টাইম যখন আমি ইনসার্ট করতে যাব না, তখন কিন্তু সে আমাকে রেস্ট্রিক্ট করবে যে না, তুমি এটা হচ্ছে একটা রিডান্ডেন্ট ডেটা, তোমার ডেটাটা অলরেডি স্টোর করা আছে ডেটাবেসের মধ্যে, তুমি এটা কাজ স্টোর করতে পারবে না। কিন্তু আমরা যদি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার না করে যদি আমরা ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করতাম, সাপোজ ধরো এক্সেলে হয়তো আমি অনিশের রেকর্ডটা একবার স্টোর করেছি, আমি হয়তো সেকেন্ড টাইম আবার চাইছি যে অনিশের রেকর্ডটা আমি আবার ধরো হয়তো আমি টাইপ করছি, আমাকে কিন্তু কেউ রেস্ট্রিক্ট করবে না, কেউ আমাকে বলবে না যে তুমি এটাকে তুমি এখানে দুবার তুমি ডুপ্লিকেট ডেটাকে তুমি দুবার এন্ট্রি করছো। দ্যাট ইজ আ ডিসঅ্যাডভান্টেজ অফ ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম। তার জন্যই আমরা সুইচ করেছি ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম থেকে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে। এছাড়া আরো অনেক রিজন আছে, সেটা আমরা নেক্সট টপিকে ডিসকাশন করব, যে ডিস্টিংগুইশ বিটুইন ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম অ্যান্ড ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আগে আমরা জানি যে হোয়াট ইজ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, তারপরে আমরা ডিস্টিংগুইশ করব। ওকে, তো নো রিডান্ডেন্সি এটা হচ্ছে আমাদের আর একটা ফিচার্স, আমাদের যে ডেটাগুলো স্টোর থাকবে ডেটাবেসের মধ্যে। ওকে, আর আরেকটা ফিচার্স হচ্ছে নাম্বার 5, এটা বলে আমরা শেষ করব ফিচার্স অফ ডেটা, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্সি। ইন্ডিপেন্ডেন্সি ইন্ডিপেন্ডেন্সি ওকে, এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা ফিচার্স, যে আমি ডেটাগুলো সবসময় কিন্তু ডেটাবেসের মধ্যে আমার অ্যাবস্ট্রাক্ট থাকবে। অ্যাবস্ট্রাক্ট বলতে বোঝায় যে আমার ডেটাগুলো ইন্ডিপেন্ডেন্ট হবে প্রত্যেকের থেকে অ্যাট ডিফারেন্ট লেভেল। ধরুন আমার একটা লেভেল হয়তো লেভেল 1, সেই লেভেল 1-এ হয়তো আমার ধরুন 5টা ডেটা আছে, তো প্রত্যেকটা ডেটা কিন্তু একে অপরের সাথে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, কোনো ডিপেন্ডেন্সি নেই, কিন্তু কোনো ডিপেন্ডেন্সি নেই, কেউ কারোর উপর ডিপেন্ড করছে না, কেউ কারোর উপর ডিপেন্ড করছে না। আবার
আমি আমার ধরুন 5টা লেভেলে হয়তো আমি ডেটাবেসের মধ্যে স্টোর করেছি, যেটা আমার ধরুন ডিফারেন্ট ডেটাকে আমরা স্টোর করেছি। এবার একটা লেভেলে যদি তোমার ধরুন যদি আমি কোনো কিছু চেঞ্জেস করি, সেই চেঞ্জেসটা যেন আদার লেভেলকে যেন এফেক্ট না করে। আমি হয়তো লেভেল 1-এ আমার ধরুন হয়তো একটা স্টুডেন্ট, হ্যাঁ বলছি বুঝতে পারবে, সব বুঝতে পারবে, আমি আবার বলছি। ধরুন আমার 3টে লেভেল আছে, ঠিক আছে, আমি এটাকে বলছি আমার এটা লেভেল 1, এটাকে বলছি হয়তো ধরুন লেভেল 2, এটাকে বললাম হয়তো লেভেল 3। আমি ধরুন এরকম ভাবে লেভেল ইউজ করে আমি ডেটাবেসের মধ্যে ডেটাগুলোকে স্টোর করেছি। আমরা আসবো ডেটাবেসে তোমার আর্কিটেকচারে আসবো, সেখানে তোমার 3টে লেয়ার আছে বা 3টে লেভেল আছে। আমি সেই লেভেলগুলো সম্বন্ধে আমরা পড়বো, ফিজিক্যাল লেভেল, লজিক্যাল লেভেল, ভিউ লেভেল, সেই কনসেপ্টে আমরা আসবো। আমি সেই নামগুলো এখন বলছি, আমি জাস্ট বলছি লেভেল 1, লেভেল 2, লেভেল 3। এবার ধরুন এখানে হয়তো ধরুন আমার a = 5 আছে, b = 6 আছে, আমার ধরুন এরকম ভাবে কিছু ডেটা আছে। ধরুন এখানে হয়তো অনক আছে বা এরকম ভাবে ডিফারেন্ট তোমার ডেটা স্টোর করা আছে। প্রত্যেকটা তোমার কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, সবাই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট একে অপরের থেকে। তাহলে আমার ধরুন এখানে হয়তো আবার তোমার a = ধরুন 6 আছে, তাহলে আমার এর সঙ্গে কিন্তু এর কোনো সম্পর্ক নেই। তাহলে আমি যদি লেভেল 1-এ আমি যদি তোমার b = 6 কে যদি বিটার ভ্যালু যদি চেঞ্জ করে যদি আমি হয়তো 7 করি, তাহলে কিন্তু আমার লেভেল 2 তে ধরে নাও তোমার b এর একটা ভ্যালু আছে, ধরে নাও b = ধরে নাও তো 8 আছে, তাহলে এই বিটা কিন্তু আমার কোনোভাবেই চেঞ্জ হবে না। আমি লেভেল 1-এ চেঞ্জেস করছি, তাহলে আমার যা কিছু রিফ্লেকশন হবে, চেঞ্জেসের যে রিফ্লেকশন কিন্তু আমার অনলি লেভেল 1-এ হবে, নট লেভেল 2, নট লেভেল 3। তো তার জন্য বললাম যে আমার যে ডেটাগুলোকে আমি স্টোর করছি ডেটাবেসের মধ্যে, তো তারা কিন্তু সবসময় ইন্ডিপেন্ডেন্ট হবে অফ ইচ আদার, আর তারা কিন্তু ডিফারেন্ট লেভেলে তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্সিটা কিন্তু বজায় রাখবে। আর আমি একটা লেভেলে যদি কোনো চেঞ্জেস করি, সেই চেঞ্জেসের রিফ্লেকশনস কিন্তু আমার আদার লেভেলে পড়বে না। দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্সি প্রপার্টি অফ আ ডেটা। ওকে, এবার বুঝতে পেরেছো যে হোয়াট ইজ ইন্ডিপেন্ডেন্সি, এবার বুঝতে পেরেছো? বলো কে বুঝতে পারছিলে না? লাস্ট পয়েন্টটা কে বুঝতে পারছিলে? এবার বুঝতে পেরেছো? ওকে, তো এবার আমরা যে কনসেপ্টে আসতে যাচ্ছি, সেটা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এবার আমরা যে কনসেপ্টে আসবো সেটা হচ্ছে হোয়াট ইজ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, তাহলে ডেটাবেস বললাম, এবার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম পড়বো আমরা। ওকে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম পড়বো। চলো, কার মিউট নেই? মোহর মিউট করো। ওকে ওকে, তো এবার চলে আসবো আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কনসেপ্টে, ঠিক আছে? তো ডিবিএমএস, যাকে আমরা ডিবিএমএস বলি, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, তো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তাকে যদি আমরা একটু অন্যভাবে বলতে চাই, আমি বলতে পারি যে আমার ডিবিএমএসটা হচ্ছে একটা সফটওয়্যার, আমার একটা সফটওয়্যার বা একটা সফটওয়্যার সিস্টেম। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে আমার কাছে একটা সফটওয়্যার সিস্টেম বা একটা সফটওয়্যার, যে সফটওয়্যার সিস্টেমটা বা যে সফটওয়্যারটা ইউজারকে অ্যালাউ করে, যে কি অ্যালাউ করছে না, একটা ডেটাবেসকে তৈরি করতে, একটা ডেটাবেসকে ডিফাইন করতে, একটা কোনো ডেটাবেসকে কন্ট্রোল করতে, বা একটা কোনো ডেটাবেসকে মেনটেন করতে। কি কাজ করতে, আমরা ইউজার কোন কাজ করতে পারছে আমার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সফটওয়্যারের থ্রু দিয়ে? না, সে একটা কোনো ডেটাবেসকে ডিফাইন করতে পারছে, ডিফাইন দ্য ডেটাবেস, যে আমি এই নামে একটা ডেটাবেস আমি তৈরি করব, আমার ডেটাবেসটার নাম হচ্ছে স্টুডেন্ট। আর কি অপারেশন করতে পারছে না, সে কোনো ডেটাবেসকে ক্রিয়েট করতে পারছে। তো ডেটাবেসকে ক্রিয়েট করার জন্য বা কোনো টেবিলকে ক্রিয়েট করার জন্য আমাদের ডিফারেন্ট কমান্ড আছে এসকিউএল এ বা ওরাকেলে বা মাই এসকিউএল এ। তো সেগুলো আমরা জানবো, ক্রিয়েট টেবিল নেম, সেটা কনসেপ্ট আমরা পরে আসবো। সে ক্রিয়েট করতে পারছে কোনো একটা ডেটাবেসকে, সেই যাকে সে ক্রিয়েট করলো তাকে সে মেনটেন করতে পারছে। আমি যে ডেটাবেসটাকে তৈরি করেছি তাকে আমি মেনটেন করতে পারছি, মেনটেন করা মানে হচ্ছে যে তার মধ্যে আমি কোনো ডেটাকে হয়তো আমরা ইনসার্ট করতে পারছি, ডিলিট করতে পারছি, আপডেট করতে পারছি, মডিফাই করতে পারছি। দ্যাট ইজ আ মেনটেন, আমি তাকে মেনটেন করতে পারছি। আর আমি সেই ডেটাবেসটার আমি অ্যাক্সেসটাকে আমি কন্ট্রোল করতে পারছি। আমি তো চাইবো না যে আমি একটা নিজের কোনো ডেটাবেস তৈরি করেছি বা আমার যে স্টুডেন্ট ডেটাবেসটা আছে
আমার 4th সেমিস্টারে বা আমার 6th সেমিস্টারে বা আমার বিটেক এর বা আমার বিসিএ এর বা ধরে নাও হয়তো আমার রিলেটেড, আমি কোনো সময় চাইবো না যে আমার সেই ডেটাবেসটাকে সবাই অ্যাক্সেস করুক। তাহলে আমাকে অ্যাক্সেসটাকে আমাকে কন্ট্রোল করতে হবে। তাহলে আমি কিভাবে কন্ট্রোল করব, তার জন্য আমার অ্যাক্সেস কন্ট্রোল মেকানিজম আছে, যে আমি কাকে আমি অ্যাক্সেস দেব আর কাকে আমি অ্যাক্সেস দেব না, সেটা কিন্তু আমি ডিসাইড করব। কাকে আমি অ্যাক্সেসটা গ্র্যান্ট করব আর কার কাছ থেকে আমি অ্যাক্সেসটাকে রিভোক করব, সেটা কিন্তু আমি ডিসাইড করব। দ্যাট ইজ আ কন্ট্রোল অ্যাক্সেস। সেই কন্ট্রোল অ্যাক্সেসটাও কিন্তু আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যে সফটওয়্যারটা আছে বা ডিবিএমএস যে সিস্টেমটা, তার থ্রু দিয়ে কিন্তু আমি কিন্তু অ্যাক্সেসটাকেও কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি। ওকে, তাহলে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ডিফাইন্ড অ্যাজ the software system or software that allows user to define, create, maintain and control access to the database. Actually যদি আমরা একটু অন্যভাবে ইকুয়েশনের মতো করে দেখানোর চেষ্টা করি যে হোয়াট ইজ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, আমার কাছে ডেটাবেস আছে, আমাকে ডেটাবেসটাকে তৈরি করতে হবে, ডেটাবেসটাকে আমাকে ডিফাইন করতে হবে, ডেটাবেসটাকে আমাকে ক্রিয়েট করতে হবে, মেনটেন করতে হবে, কন্ট্রোল করতে হবে। আর এই ডেটাবেসটাকে মেনটেন করা, ডিফাইন করা, কন্ট্রোল করা, ক্রিয়েট করা, এই কাজটা করতে আমাকে কি হেল্প করছে না? একটা ডিবিএমএস সফটওয়্যার আমাকে হেল্প করছে এই কাজটা করার জন্য। তাহলে এই পুরো সিস্টেমটাকে আমি বলতে পারি যে আমার একটা ডেটাবেস সিস্টেম। এটা হচ্ছে আমার একটা ডেটাবেস সিস্টেম। তাহলে এটা আমি একটা ইকুয়েশনের মতো করে মনে রাখতে পারি। তো যে তোমাকে বলে যে হোয়াট ইজ ডেটাবেস সিস্টেম, তো ডেটাবেস সিস্টেম হচ্ছে একটা কালেকশন অফ ডেটাবেস অ্যান্ড ডেটাবেস সফটওয়্যার বা ডিবিএমএস সফটওয়্যার। তাহলে ডিবিএমএস সফটওয়্যার দিয়ে আমি যখন ডেটাবেসটাকে যখন আমি কন্ট্রোল করছি, তখন তাকে আমি পুরোটাকে একসাথে বলতে পারি ডেটাবেস সিস্টেম। আমি এটাকে এক কথা বললাম ডেটাবেস সিস্টেম। ওকে, তাহলে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কিন্তু ইটসেলফ একটা সফটওয়্যার, যে সফটওয়্যারটা আমাকে ডেটাবেসটাকে ম্যানেজ করতে আমাকে হেল্প করছে। এক কথায় বলতে গেলে যে হুইচ ইজ ইউজ টু ম্যানেজ দ্য ডেটাবেস। কিছু এক্সাম্পল বলো আমাকে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে কিছু এক্সাম্পল বলো আমাকে। এক্সাম্পল Oracle MySQL, ওকে, MySQL, Oracle, আর বলো আর কি আছে? MongoDB, আর কি আছে? Sybase, তাই তো, Sybase, আর কি আছে? DB2, ওকে, আর কি আছে? MS Access, ওকে, MS Access also be the database management system. MS Access আমরা তো কাজ করি MS Access এ, যেটা আমাদের MS অফিস প্যাকেজের মধ্যে থাকে, MS Access, ওকে। Oracle তো আমরা বলেছি, Oracle এর ডিফারেন্ট ভার্সন আছে, 9i, 10i, 11i, ডিফারেন্ট ভার্সন আছে। হ্যাঁ, ওটা অন্য কনসেপ্ট চলে আসছে, ওটা আমরা ক্লাউডের কনসেপ্টে যাচ্ছি না। হ্যাঁ, মাই ডেটাবেস হতে পারে, প্যারাডক্স আছে, ঠিক আছে, প্যারাডক্স আছে, ওকে। এরকম ডিফারেন্ট ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আছে, তো এক্সেট্রা। আমি কটা নাম জানলে আমাদের সাফিসিয়েন্ট। আমাদের তো বলবে না ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে কিছু এক্সাম্পল দাও, আমি 2-3টে এক্সাম্পল আমার সাফিসিয়েন্ট, ওকে, এটা আমার সাফিসিয়েন্ট। তো আমরা বুঝতে পারলাম যে হোয়াট ইজ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা এটা সবাই বুঝতে পেরেছি হোয়াট ইজ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। বলো, সবাই বুঝতে পেরেছি আমরা হোয়াট ইজ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে ডেটাবেস বলো মেনটেন মানে হচ্ছে ধরো তুমি ডেটাবেস তৈরি করেছো, তোমার হয়তো ইনিশিয়ালি তোমার ধরো 10টা রেকর্ড আছে, তুমি চাইছো যে হয়তো অনিশের রেকর্ডটা স্টোর করবে তোমার ডেটাবেসের মধ্যে, তখন তোমাকে ইনসার্ট করতে হবে অনিশের রেকর্ডটা, তুমি ইনসার্ট করতে পারো ডেটাবেসের মধ্যে। তুমি হয়তো চাইছো যে হয়তো কোনো একটা রেকর্ডকে তুমি হয়তো ডিলিট করবে, দ্যাট ইজ দ্য ডিলিশন অপারেশন, তাকেও মেনটেন করা বোঝায়। হয়তো আমি কোনো একটা ডেটাকে হয়তো আপডেট করবো, অনিশের ধরো মার্কসটা হয়তো ভুল দেওয়া আছে, 65% দেওয়া আছে কিন্তু 85% পেয়েছে থার্ড সেমিস্টারে, আমি তখন তাকে আপডেট করবো, দ্যাট ইজ আ মেনটেন, ওকে। আর কন্ট্রোল অ্যাক্সেস মানে কি বললাম, যে তোমার একটা ল্যাপটপ আছে, তুমি চাও না যে তোমার ল্যাপটপটা তোমার ক্লাসে সবাই ব্যবহার করুক, তখন তুমি কি করছো, তুমি একটু রেস্ট্রিকশন দিয়ে রাখছো যে হয়তো এই কজন পার্সন হয়তো আমার ল্যাপটপটাকে ব্যবহার, যে আমার সব থেকে ভালো ফ্রেন্ড সে হয়তো আমার ল্যাপটপটাকে ব্যবহার করতে পারবে। তাহলে তুমি অ্যাক্সেসটাকে কন্ট্রোল করছো, যে আমি সবাইকে না, অ্যাক্সেস কন্ট্রোলটা কিন্তু মেনটেনের মধ্যে পড়ছে না।
আমি একটা সেপারেট একটা পয়েন্ট এখানে লিখেছি। তুমি ধরতে পারো যে কন্ট্রোল অ্যাক্সেস মানে মেনটেন, কিন্তু মেনটেনের মধ্যে কিন্তু কন্ট্রোল অ্যাক্সেসটা পড়ে না, এটা কিন্তু ডিফারেন্ট একটা অ্যাসপেক্ট। ঠিক আছে, এটা ডিফারেন্ট একটা অ্যাসপেক্ট, কিন্তু সিকিউরিটির একটা অ্যাসপেক্ট। ঠিক আছে, যে তুমি কতটা সিকিউর করতে চাইছো তোমার ডেটাবেসটাকে, তুমি অ্যাক্সেসটাকে কন্ট্রোল করে তুমি এটাকে সিকিউর করবে, তাই না? তো এটা হচ্ছে অ্যাকচুয়াল ফ্যাক্ট। তো তার মানে আমরা বুঝতে পারলাম যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আমাকে প্রোভাইড করছে একটা ইন্টারফেস, যে ইন্টারফেসটার হেল্প নিয়ে আমরা ভেরিয়াস অপারেশন পারফর্ম করতে পারি। কি কি অপারেশন করতে পারি? ডেটাবেস ক্রিয়েশন করতে পারি, তার মধ্যে কোনো ডেটাকে আমরা স্টোর করতে পারি, আমরা কোনো ডেটাকে আপডেট করতে পারি, আমি ডেটাবেসের মধ্যে কিছু টেবিলকে আমরা ক্রিয়েট করতে পারি, অ্যান্ড লট মোর অপারেশন উই ক্যান পারফর্ম, ওকে। আবার ডেটাবেসের প্রোটেকশন বা সিকিউরিটি দেওয়ার জন্য কিন্তু আমার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমও কিন্তু কাজ করে। আমার কাছে হয়তো মাল্টিপল ইউজার আছে, তাহলে মাল্টিপল ইউজার থাকলে আমাকে মেনটেন করতে হবে, ডেটা কনসিস্টেন্সিটাকে আমাকে মেনটেন করতে হবে, যে আমার ডেটাগুলো সবসময় কনসিস্টেন্ট থাকছে কিনা ডেটাবেসের মধ্যে। তো সেই কাজটাও কিন্তু দেখাশোনা করে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, সো ডিফারেন্ট রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি আছে, তো যেটা আমরা দেখবো এরপর ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে আমরা ডিফারেন্ট অপারেশনস গুলো আমরা দেখবো। তাহলে এখন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম শেখার পর আমরা কিছু ক্যারেক্টারিস্টিক দেখে নেবো, যে ক্যারেক্টারিস্টিক অফ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, ক্যারেক্টারিস্টিক অফ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, চলো নেক্সট টপিক, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের নেক্সট টপিক, দ্যাট ইজ আ ক্যারেক্টারিস্টিক অফ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, তো এতক্ষণ যেটুকু কথা আমরা বলছি প্রত্যেকটা কনসেপ্ট সবাই বুঝতে পারছো, সবাই বুঝতে পেরেছো? যতটা আমরা টপিক আমরা কভার করলাম প্রত্যেকটা কনসেপ্ট বোঝা গেছে সবার? ওকে, তো খুব কনসেপচুয়াল একটা সাবজেক্ট ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, খুব ভালো করে বুঝতে হবে, প্রত্যেকটা কিন্তু বোঝার জিনিস আছে। ওকে, প্রত্যেকটা বোঝার জিনিস আছে। ওকে, যাই হোক, আমাকে বুঝতে হবে, প্রচুর টার্ম সম্বন্ধে আমাকে জানতে হবে, প্রচুর টার্মস আছে এখানে ডেটাবেসের মধ্যে। ওকে, তো সেই টার্মগুলো আমরা আস্তে আস্তে সবগুলোকে আমরা কভার করার চেষ্টা করব, আমরা আসবো সেই কনসেপ্টে। তো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কিছু ক্যারেক্টারিস্টিক আমি নাম্বার 1 ফার্স্ট ক্যারেক্টারিস্টিকটাকে আমি একটু বলবো, যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, তার মধ্যে আমি যে ডেটাগুলোকে স্টোর করছি বা যে ডেটাবেসটাকে আমি স্টোর করছি বা যে ডেটাবেসটা আমার আছে, তার মধ্যে যে সমস্ত ডেটাগুলোকে আমি স্টোর করেছি তার হয়তো কোনো কারণে ডেটাবেস থেকে হয়তো ডেটাগুলো হয়তো তোমার কোনো কারণে হয়তো তোমার ডিলিট হয়ে গেল, তাহলে আমাকে সেখানে একটা ব্যাকআপ অপশন রাখতে হবে, বা হঠাৎ করে ধরো হয়তো আমার সার্ভারটা ধরো ডাউন হয়ে গেল, তাহলে আমাকে একটা ব্যাকআপ মেকানিজম রাখতে হবে, বা রিকভারি কেমন করে করব তার একটা প্রসিডিওর থাকতে হবে। তো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কিন্তু আমাকে প্রোভাইড করে অটোমেটিক ব্যাকআপ অ্যান্ড রিকভারি প্রসিডিওর, যে যদি কোনো কারণে হয়তো অ্যাক্সিডেন্টাল পারপাসে হয়তো ডেটাটা আমার হয়তো তোমার থেফট হয়ে গেল বা চুরি হয়ে গেল, বা হয়তো আমার সার্ভারটা ডাউন হয়ে গেল, বা ডেটাবেসটা হয়তো আমার ফল্ট করে গেল, তখন সেক্ষেত্রে যাতে আমরা সেই ডেটাগুলোকে যাতে আমরা ব্যাকআপ নিতে পারি, অটোমেটিক ব্যাকআপ নিতে পারি, বা আমি রিকভারি করতে পারি, তার জন্য কিন্তু কিছু প্রসিডিওর কিন্তু আমার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ডিফাইন করে। তো ফার্স্ট পয়েন্টটা হচ্ছে ব্যাকআপ অ্যান্ড রিকভারি, খুব ইম্পর্টেন্ট একটা ফিচার, সেটা হচ্ছে ব্যাকআপ অ্যান্ড রিকভারি। এটা কিন্তু ম্যাক্সিমাম ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে কিন্তু এই ক্যারেক্টারিস্টিকটা কিন্তু থাকবেই, কারণ সেটা না হলে কিন্তু কোনো ইউজার সেটাকে ব্যবহার করবে না, কোনো ইউজার তাকে ব্যবহার করবে না। ওকে, ব্যাকআপ অ্যান্ড রিকভারি প্রসিডিওর। ওকে, নাম্বার টু, তো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম একটা প্রপার্টিসকে সাপোর্ট করে, যে প্রপার্টিসটাকে বলা হয় অ্যাসিড প্রপার্টি। ওকে, অ্যাসিড প্রপার্টি আমি তোমাদেরকে এখানে বলবো না, আমি জাস্ট ফুল ফর্মটা বলবো, কারণ অ্যাসিড প্রপার্টি তোমার যার প্রপার্টি অ্যাসিড প্রপার্টিটা তাকে বলা হয় ট্রানজাকশনের প্রপার্টি বলা হয় অ্যাসিড প্রপার্টিস। তোমাদের ট্রানজাকশন তোমাদের সিলেবাসে নেই। ওকে, ট্রানজাকশন বলে একটা চ্যাপ্টার আছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে, তো সেই পার্টটা কিন্তু তোমাদের সিলেবাসে নেই, তোমাদের লাস্ট চ্যাপ্টার আছে নরমালাইজেশনস। ওকে, তো অ্যাসিড প্রপার্টি বেসিক্যালি, অ্যাসিডের মধ্যে দেখো তোমার চারটে তোমার ক্যারেক্টার আছে বা চারটে তোমার অ্যালফাবেট আছে। এ ফর হচ্ছে অ্যাটমিসিটি, সি ফর হচ্ছে কনসিস্টেন্সি, আই ফর হচ্ছে আইসোলেশন, আর ডি ফর হচ্ছে ডুরাবিলিটি।
যে কোনো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এই চারটে প্রপার্টিস কিন্তু সে ফলো করবে বা মেনটেন করবে, যাতে ডেটাগুলোকে হেলদি স্টেটে যাতে রাখা যায়, মানে হেলদি করে রাখা যায়। আমরা আমরা ধরে নাও আমাদের সমাজে হয়তো বেঁচে আছি বা কাজ করছি বা পড়াশোনা করছি, আমরা কিন্তু হেলদি আছি বলেই কিন্তু আমরা সেই কাজগুলো করতে পারছি বা সবকিছু করতে পারছি। তাহলে আমি ডেটাগুলোকে নিশ্চয়ই না খাই রাখবো না ডেটাবেসের মধ্যে, আমাকে সবসময় একটা হেলদি এনভায়রনমেন্ট মেনটেন করতে হবে, যাতে ডেটাগুলো তোমার ঠিকঠাকভাবে থাকতে, ভালো করে ঘুমাতে পারে, ভালো করে খেতে পারে, তাই না? তো তার জন্য কিন্তু অ্যাসিড প্রপার্টিসটা কিন্তু অবশ্যই কন্টেন করতে হবে যে কোনো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমকে, বা কেন না, যাতে ডেটাগুলোকে ভালোভাবে মেনটেন করা যায়। অতএব বলতে পারি যে ইন কেস অফ ফেলিওর, যে ফেলিওরের টাইমে হয়তো যাতে আমরা খুব ভালো করে ডেটাগুলোকে মেনটেন করতে পারি, তার জন্য কিন্তু অ্যাসিড প্রপার্টি কিন্তু যে কোনো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কাছে কন্টেন করতে হবে বা থাকতে হবে। ওকে, দ্যাট ইজ আ অ্যাসিড প্রপার্টি। কাকে অ্যাটমিসিটি বলা হয়, কাকে কনসিস্টেন্সি বলা হয়, কাকে আইসোলেশন বলা হয়, কাকে ডিউরেবিলিটি বলা হয়, তো সেটা আমরা হয়তো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম পড়তে পড়তে কোথাও না কোথাও আমরা এই টার্মগুলো সম্বন্ধে আমরা জানবো বা পড়বো। ওকে, পড়ব। নাম্বার থ্রি, আমরা সবসময় চেষ্টা করব যে আমার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে যে তোমার ডেটাবেসটা আছে তার মধ্যে হয়তো আমার অনেক ডেটাকে আমি স্টোর করে রাখতে পারবো, কিন্তু যখন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা যখন আমার রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হয়ে যাবে, তখন একটা ডেটার সাথে কিন্তু আর একটা ডেটা কিন্তু একটা রিলেশনশিপ থাকবে, তাকে বলা হয় রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। সেই কনসেপ্ট আমরা পরে আসছি। আমাকে চেষ্টা করতে হবে যে একটা ডেটার সাথে আর একটা ডেটার যেন কোনো কমপ্লেক্স যেন রিলেশনশিপ না থাকে, তাকে রিডিউস করার চেষ্টা করতে হবে। তাদের মধ্যে সিম্পল রিলেশনশিপ থাক, কিন্তু কমপ্লেক্স যেন রিলেশনশিপ না থাকে, কারণ কমপ্লেক্স রিলেশনশিপ থাকলে কি হবে না, পরে হয়তো সেখান থেকে ডেটাগুলোকে হয়তো ফেচ করা বা অ্যাক্সেস করা বা রিকভার এই সমস্ত কাজগুলো করতে গেলে কিন্তু তখন পরে আমাদের খুব অসুবিধা হবে। তার জন্য আমরা সবসময় চাইবো যে তাদের মধ্যে যেন রিলেশনশিপটা যেন খুব কমপ্লেক্স লেভেলে না যায়, তাকে আমাকে রিডিউস করতে হবে। ওকে, নাম্বার 4, তাহলে আমরা এখানে এক কথা এটাকে লিখতে পারি যে রিডিউস দ্য কমপ্লেক্স রিলেশনশিপ, রিডিউস দ্য কমপ্লেক্স রিলেশনশিপ, কমপ্লেক্স রিলেশনশিপ। ওকে, কারণ কমপ্লেক্স রিলেশনশিপ থাকলে সেই রিলেশনশিপ কিন্তু কোনোদিনই কিন্তু টেকে না, তাই না, কোনো স্থায়ী হয় না, তাই তো। নাম্বার 4, আমরা যে কোনো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সে অলওয়েজ প্রোভাইড করবে কিছু সিকিউরিটি মেকানিজম বা কিছু সিকিউরিটি অফ ডেটা। কারণ সিকিউরিটি না থাকলে আমি কিন্তু, যদি মাইস্কুয়েল আমাকে সিকিউরিটি প্রোভাইড করতে না পারে, আমি কিন্তু মাইস্কুয়েল ব্যবহার করব না। যদি ওরাকেল যদি আমাকে সিকিউরিটি প্রোভাইড করতে না পারে, আমি কিন্তু ওরাকেল ব্যবহার করব না। তাহলে যে কোনো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কিন্তু তারা কিন্তু সিকিউরিটি প্রোভাইড করে। ওকে, তো আমরা বলতে পারি যে ইট ইজ ইউজ টু প্রোভাইড সিকিউরিটি অফ ডেটা, যেটা কিন্তু একটা ভাইটাল একটা ক্যারেক্টারিস্টিক, সিকিউরিটি অফ ডেটা। কারণ সিকিউরিটি না থাকলে কিন্তু আমরা সেখানে যাব না, তাই না। সবসময় কিন্তু আমরা সিকিউরিটিটা ফার্স্টে খুঁজি, যে আমি রাতের বেলায় আমি কোথাও বেরোবো, আমার সিকিউরিটি কি আছে। ওকে, বা আমি হয়তো এই জায়গায় যাব, আমার সিকিউরিটি কি আছে। আমরা সবসময় কিন্তু সিকিউর আমরা ভাবি, চেষ্টা করি যে আমি হয়তো এখানে পড়বো, আমার সিকিউরিটি কি আছে, সেটা কতটা অথেন্টিকেট, আমি সেখানে টাকা দিয়ে ফেসে যাবো কিনা। আমি ধরো জবের জন্য হয়তো কোনো অ্যাপ্লাই করছি, আমার হয়তো বলছে যে 5,000 টাকা লাগবে, হ্যাঁ, অ্যাজ এ কনসালটেন্সি চার্জ। তা আমি কি ভরসায় তাকে 5,000 টাকা দেবো, যদি না তার ভালো কোনো রেপুটেশন থাকে, যদি না তার কোনো সিকিউরিটি থাকে। আমরা অবশ্যই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কিন্তু তোমার সিকিউরিটি অফ ডেটা কিন্তু অবশ্যই মেনটেন করে। ওকে, মেনটেন করে। তো এই চারটে ফিচার্স নিয়ে আমরা এখন আমরা এটাকে শেষ করি। পরে হয়তো আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের আরো অনেক ক্যারেক্টারিস্টিক আমরা দেখবো, যার জন্য কিন্তু ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা কিন্তু এতটা পপুলার। তো আমরা আরো কিছু ক্যারেক্টারিস্টিক কথা আমরা পরে আসছি। ওকে, এরপরে আমরা চলে আসবো যে অ্যাডভান্টেজ অফ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, অ্যাডভান্টেজ অফ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। প্রত্যেকটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সম্বন্ধে দেখো আমরা কিন্তু এলাবোরেটলি কিন্তু আমরা জানছি যে কাকে বলে। ফার্স্টে দেখলাম হোয়াট ইজ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, তার এক্সাম্পল দেখলাম, তার কিছু ক্যারেক্টারিস্টিক দেখলাম, ঠিক আছে। তো আমরা এবার দেখবো যে অ্যাডভান্টেজেস অফ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, অ্যাডভান্টেজেস অফ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম।
ওকে, আমরা বেশ কয়েকটা অ্যাডভান্টেজ এখানে দেখবো, 4-5টা অ্যাডভান্টেজ দেখবো, তারপর আবার নেক্সট টপিকে যাবো। ওকে, নাম্বার 1, অনেক অ্যাডভান্টেজ তো আমরা আছে, সেটা তো আমরা তো নিজেরাও ফিল করতে পারছি যে আমার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যদি আমরা ব্যবহার করি, তাহলে আমাকে ডেটাবেসের যে রিডান্ডেন্সিটাকে অনেকটা কন্ট্রোল করবে, তাই না? আমরা একটুকে বলছিলাম যে ডেটাগুলোকে কি কি ফিচার্স মেনটেন করতে হবে ডেটাবেসের মধ্যে স্টোর থাকার জন্য। তো সেখান থেকে আমরা কিছু পয়েন্টকে আমরা এখানে এক্সটেন্ড করে লিখতে পারি। দ্যাট ইজ অ্যাডভান্টেজ অফ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যে কন্ট্রোল ডেটাবেস রিডান্ডেন্সি। কন্ট্রোলস ডেটাবেস রিডান্ডেন্সি মানে হলো যে আমরা যে সমস্ত ডেটাগুলোকে স্টোর করছি সেগুলো যেন রিডান্ডেন্ট না হয়, সেগুলো যেন বারবার যেন স্টোর না হতে পারে। আমি বারবার কিন্তু স্টোর করতে পারবো না ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে। আমি একবার স্টোর করার পর সেকেন্ড টাইম যখন স্টোর করতে যাবো না, তখন সে কিন্তু আমাকে রেস্ট্রিক্ট করবে, সে কিন্তু আমাকে বলবে যে তুমি এটা কিন্তু অলরেডি তুমি একবার স্টোর করেছো, তুমি এটা কিন্তু আর স্টোর করতে পারবে না। তাহলে আমরা প্রথম অ্যাডভান্টেজ লিখতে পারি কন্ট্রোলস ডেটাবেস রিডান্ডেন্সি। ডেটাবেস রিডান্ডেন্সি তাকে কন্ট্রোল করে। ওকে, ডেটাবেস রিডান্ডেন্সি। নাম্বার 2, ডেটা শেয়ারিং। আমরা একটু বলছিলাম যে আমাকে শেয়ার্ড মোডে থাকতে হবে, যাতে ডেটাগুলোকে মাল্টিপল ইউজার বা মাল্টিপল অ্যাপ্লিকেশন যাতে তোমার শেয়ার করতে পারে। ডেটা শেয়ারিং। আর সেই ডেটাগুলোকে তোমার শেয়ার কারা করবে না, যারা আমার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে যারা তোমার অথরাইজড ইউজার তারাই করতে পারবে। যদি কোনো আনঅথরাইজড ইউজার হয়, সে কোনোভাবেই ডেটাগুলোকে শেয়ার করতে পারবে না বা অ্যাক্সেস করতে পারবে না, তাই না? তাদেরকে কিন্তু অবশ্যই অথরাইজড ইউজার হতে হবে, তবেই তারা কিন্তু ডেটাগুলোকে শেয়ার মোডে নিয়ে তারা কাজ করতে পারবে। নাম্বার 3, ব্যাকআপ। যেটা আমরা একটা ক্যারেক্টারিস্টিকে দেখছিলাম, তাকে আমি তো অ্যাডভান্টেজও বলতে পারি, যে আমার ব্যাকআপের একটা মেকানিজম আছে যে কোনো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে। সে আমাকে ব্যাকআপ মেকানিজম প্রোভাইড করে, সে আমাকে রিকভারি মেকানিজম প্রোভাইড করে। আমি ব্যাকআপ অ্যান্ড রিকভারি বলে আমি একটাই পয়েন্ট এখানে দিচ্ছি, ব্যাকআপ অ্যান্ড রিকভারি। ওকে, নাম্বার 4 হচ্ছে মাল্টিপল ইউজার ইন্টারফেস। যে আমার একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আছে, সে কিন্তু মাল্টিপল ইউজারকে কিন্তু সে সার্ভ করতে পারে, যাতে মাল্টিপল ইউজার ডিফারেন্ট প্লেস থেকে বা ডিফারেন্ট ইউজার ইন্টারফেস ব্যবহার করে, সেটা আমার কোনো জিইউআই হতে পারে বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস হতে পারে, কিংবা কোনো অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস হতে পারে। তো সে কিন্তু যে কোনো ইন্টারফেস ইউজ করে মাল্টিপল ইউজার কিন্তু তোমার ডেটাগুলোকে কিন্তু অ্যাক্সেস করতে পারে। দ্যাট ইজ আ মাল্টিপল ইউজার ইন্টারফেস। মাল্টিপল ইউজার ইন্টারফেস। নাম্বার 5 আমরা বলতে পারি যে ইজিলি মেনটেনেন্স। ইজিলি মেনটেনেন্স এই টার্মটা কি বলছে আমরা একটু দেখবো, যে মেনটেনেন্স বলতে এখানে কি বোঝাচ্ছে। মেনটেনেন্স বলতে এখানে কি বোঝাচ্ছে? ওকে, কারণ যে কোনো ডেটাবেস সিস্টেম তার যে নেচারটা সেটা কিন্তু তোমার সবসময় হয় সেন্ট্রালাইজড। আর আমার ডেটাবেস সিস্টেমে তোমার নেচার তোমার যত সেন্ট্রালাইজড হবে, তাকে মেনটেন করাটা কিন্তু ততটাই ইজি হবে। যে আমার একটা ডেটাবেস সিস্টেম আছে, তার মধ্যে তোমার ধরো মাল্টিপল টেবিলস আছে, স্টুডেন্ট টেবিল, কাস্টমার টেবিল, বা ধরো হয়তো আমার বুকস টেবিল, বা হয়তো অ্যাকাউন্টস টেবিল, ডিফারেন্ট টেবিল আছে। সেই টেবিলগুলো কিন্তু তোমার সব কিন্তু সেন্ট্রালাইজড নেচারে তারা কিন্তু রিসাইড করছে ডেটাবেস সিস্টেমের মধ্যে। তো সেই সমস্ত টেবিলগুলোকে আমরা খুব ইজিলি মেনটেন করতে পারি বাই ইউজিং দ্য ডিফারেন্ট কোয়ারিজ। আমরা কোনো টেবিলকে ক্রিয়েট করতে পারি, তার জন্য আমাকে সিলেক্ট, তার জন্য আমাকে ক্রিয়েট টেবিল নেম করে আমাকে একটা কোয়ারিকে আমাকে এক্সিকিউট করতে হয় সেই সিস্টেমে। তো সেই সমস্ত কোয়ারিজ গুলো কিন্তু আমাকে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কিন্তু আমাকে প্রোভাইড করে, বা সেই সফটওয়্যার কিন্তু আমাকে প্রোভাইড করে। আমি যখন তখন তোমার কোনো ডেটাকে আমরা ইনসার্ট করতে পারি, যখন তখন হয়তো আমরা তোমার ডিলিট করতে পারি। বা তার মানে এক কথায় বলতে গেলে যে আমার ডেটাবেস সিস্টেমটাকে আমরা খুব ইজিলি আমরা মেনটেন করতে পারি, কারণ তার নেচারটা হচ্ছে সেন্ট্রালাইজড নেচার। তার জন্যই কিন্তু তাকে আমরা খুব ইজিলি আমরা মেনটেন করতে পারি যে কোনো ডেটাবেস সিস্টেমকে। ওকে, আর নাম্বার 6 লাস্ট পয়েন্ট যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে লাস্ট পয়েন্ট আমরা এখানে যেটা বলবো সেটা হচ্ছে রিডিউস টাইম। রিডিউস টাইম, তাহলে আমরা দেখো এখানে মেনটেনেন্স করতে যদি আমাদের ইজি হয় মেনটেনেন্সটা, তাহলে ইজিলি মেনটেনেন্স করার জন্য নিশ্চয়ই আমার টাইমটাও কম লাগবে, আমার ডেভেলপমেন্ট টাইমটাও কম লাগবে, আমার মেনটেনেন্সের যে নিডটা সেটাকে পারফর্ম করতে কিন্তু খুব কম সময় লাগবে। তাহলে অ্যাকচুয়ালি আমার ডেভেলপমেন্ট টাইমটা কিন্তু অনেকটা রিডিউস হয়ে যাচ্ছে, যেহেতু আমরা এটাকে ইজিলি মেনটেন করতে পারছি। আর যেহেতু আমার ডেটাবেস সিস্টেমে তোমার কিন্তু নেচারটা হচ্ছে সেন্ট্রালাইজড নেচার, তার জন্য আমরা অনেক কম সময়ে যে কোনো ডেটাবেস সিস্টেমকে কিন্তু আমরা ডেভেলপ করতে পারি, তার ডেভেলপমেন্ট টাইমটা কিন্তু অনেকটা কম।
তার পয়েন্টটাকে আমি বলছি রিডিউস টাইম। তাহলে এই 6টা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে যে অ্যাডভান্টেজ অফ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ফার্স্ট হচ্ছে কন্ট্রোলস ডেটাবেস রিডান্ডেন্সি, নাম্বার 2 হচ্ছে ডেটা শেয়ারিং, থার্ড হচ্ছে ব্যাকআপ অ্যান্ড রিকভারি, ফোর্থ হচ্ছে মাল্টিপল ইউজার ইন্টারফেস, ফিফথ হচ্ছে ইজিলি মেনটেনেন্স, আর সিক্সথ হচ্ছে আমাদের রিডিউস টাইম। এই 6টা পয়েন্ট কিন্তু আমাদের মনে রাখতে হবে অ্যাজ এ অ্যাডভান্টেজ অফ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এবার আমরা দু একটা ডিসঅ্যাডভান্টেজের কথা আমরা দেখে নিই, দেন আমরা নেক্সট টপিকে আবার শিফট করবো এরপরে। ডিসঅ্যাডভান্টেজ অফ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। নেক্সট পয়েন্ট, ডিসঅ্যাডভান্টেজ অফ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডিসঅ্যাডভান্টেজ খুব কম আছে, তাও আমরা কিছু ডিসঅ্যাডভান্টেজ আমরা দেখব। ওকে, নাম্বার 1, আমার কি কি ডিসঅ্যাডভান্টেজ হতে পারে কিছু আমরা গেস করতে পারছি? যে আমরা একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমকে নিয়ে কাজ করব, একটা কোনো এসকিউএল বা ওরাকেল বা মাইস্কুয়েল কে নিয়ে কাজ করছি, তার জন্য ডেটাবেসটাকে মেনটেন করার জন্য আমাদের কিছু তো হার্ডওয়্যার কম্পোনেন্ট লাগবে বা কিছু সফটওয়্যার আমাকে পারচেস করতে হবে। তো আমরা নয় হয়তো কোনো পাইরেট ভার্সন দিয়ে কাজ করি, কিন্তু যদি আমরা জেনুইনলি যদি আমরা কোনো অর্গানাইজেশন যদি কাজ করতে যাই, তখন সেক্ষেত্রে আমাকে সেটাকে পারচেস করতে হবে আমাকে ডিবিএমএস এর যে সফটওয়্যারটা আছে তাকে। আর তার সঙ্গে আমার কিছু হার্ডওয়্যার কম্পোনেন্ট দরকার। আমার ধরো হাই স্পিড প্রসেসর দরকার, আমার মেমোরি সাইজটা একটু লার্জ, একটু 8 GB র্যাম দরকার, আমার একটু বেশি হার্ড ডিস্ক দরকার, যাতে আমরা আমাদের ডিবিএমএস যে সফটওয়্যারটা আছে ওরাকেল বা ওরাকেল, তোমার কিন্তু ওরাকেলের যে সাইজটা কিন্তু অনেকটা বেশি, ওরাকেল হয়তো 10i বা 10G 11G, তো প্রায় 2 GB 3 GB তার 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 স্পেসটা কিন্তু বেশি বেশি লাগে মেমোরিতে বা আমাদের হার্ড ডিস্কে ইনস্টল করার পর। তাহলে আমাদের বলতে পারি আমরা কস্ট অফ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার, that is the biggest disadvantage of database management system. Cost of hardware and software. কারণ তুমি কোনো মেশিন না হলে তুমি তো ধরো ডিবিএমএস সিস্টেমটাকে তুমি তো ব্যবহার করতে পারবে না, কারণ তোমাকে তো এসকিউএল বা ওরাকেল তোমাকে তো ইনস্টল করতে হবে এটা কোনো মেশিনে। আর তুমি যে মেশিনে এসকিউএল বা ওরাকেল দিয়ে কাজ করবে বা ডেটাবেসটাকে তুমি ম্যানেজ করবে, তোমার সেই সিস্টেমে কিন্তু কনফিগারেশনও ভালো হতে হবে, আর কনফিগারেশন ভালো হতে গেলে আমাকে ভালো হার্ডওয়্যার পারচেস করতে হবে, আর অ্যাজ ওয়েল অ্যাজ আমাকে একটা পার্টিকুলার কোনো সফটওয়্যার আমাকে পারচেস করতে হবে, ওরাকেল বা এসকিউএল বা মাইস্কুয়েল যাই যাই তুমি ইউজ করো না কেন, তার কিন্তু একটা কস্ট আছে। দ্য কস্ট অফ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার, নাম্বার 1। নাম্বার 2, আর কি হতে পারে? আর কি হতে পারে? ডেটা কমপ্লেক্সিটি। তার মানে কি বোঝায়? ডেটা কমপ্লেক্সিটি মানে কি বোঝায়? কি বলতে চাইছি, মানে তার মানে কি বলতে চাইছি বলো? ডেটা কমপ্লেক্সিটি বলতে কি বোঝায়? আমার কখন আসে কমপ্লেক্সিটিটা, তার রিজনটা হচ্ছে ধরে নাও আমি ধরে নাও হয়তো মাল্টিপল ডেটাকে হয়তো সাইমেলটেনিয়াসলি অ্যাক্সেস করছি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থেকে, আমি মাল্টিপল ট্রানজাকশনকে আমি হয়তো মানে আমি হয়তো পারফর্ম করছি। ওকে, তো একটা ছোট্ট এক্সাম্পল ধরে নাও তুমি একটা ব্যাংকে গেছো, এসবিআই একটা ব্রাঞ্চে গেছো, সেটা ধরে নাও হয়তো কলকাতাতে, আর তুমি ধরে নাও তোমার একটা কোনো ফ্রেন্ডকে বললে যে তুই এসবিআই একটা ব্রাঞ্চে যা, সেই এসবিআই ব্রাঞ্চটা ধরে নাও হয়তো সাপোজ ধরে নাও হয়তো বর্ধমানে, ঠিক আছে? তো তুমি একটা পার্সন, তুমি গেছো সেখানে টাকা উইথড্র করতে, সেও গেছে টাকা উইথড্র করতে সেম অ্যাকাউন্ট থেকে, ঠিক আছে? সেম অ্যাকাউন্ট থেকে ফর এক্সাম্পল। তো তুমি হয়তো এখানে ব্যাংকে তুমি যে টাইমে তুমি উইথড্রলটা তোমার ম্যানেজার করছে, ধরো টাইম স্ট্যাম্পটা হচ্ছে 5টা 21, তুমি ধরো হয়তো 100 টাকা তুমি উইথড্র করবে, সেম তোমার বন্ধুরাও কিন্তু তোমার সেম টাইমে কিন্তু 5টা 21 কিন্তু সেই টাকাটা উইথড্র করতে চাইছে, সেও কিন্তু 100 টাকা উইথড্র করবে সেম টাইম। তোমার হয়তো অ্যাকাউন্ট ব্যালেন্স ধরো হয়তো 500 টাকা আছে, তোমার একটা অ্যাকাউন্ট তোমার ব্যালেন্স। ওকে, তাহলে এই তাহলে দেখো তুমি একটা ট্রানজাকশনকে অফার করবে বা পারফর্ম করবে, এও কিন্তু একটা ট্রানজাকশন করবে। তাহলে ব্যাংকে এখন একটা ট্রানজাকশন হবে, উইথড্রল একটা ট্রানজাকশন হবে, তাহলে এই ট্রানজাকশনটা যদি একসঙ্গে যদি অকার করে, তাহলে তোমার কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট থেকে তোমার কিন্তু 500 টাকা থেকে কিন্তু 100 টাকায় কিন্তু ডিডাক্ট হবে,
দুবার কিন্তু তোমার কিন্তু ডিডাকশনটা হবে না, এটা কিন্তু তোমার 400 টাকা তোমার কিন্তু ব্যাংকে অ্যাকাউন্টে থেকে যাবে। তাহলে এটা তো অ্যাকচুয়ালি একটা প্রবলেম, তাই তো? এটা প্রবলেম তো। তুমি তো আলটিমেটলি তো ধরো তুমি তো, হ্যাঁ কেন একবার আমি তো একই আমার তো তখন টাইম স্ট্যাম্প তো একই, যদি এটা কোনোভাবে পসিবল নয় যে একই টাইম স্ট্যাম্পে আমার উইথড্রলটা পারফর্ম হচ্ছে ডিফারেন্ট ব্রাঞ্চ থেকে, যদি এটা কোনোভাবে পসিবল নয়, যদি পসিবল হয়, যদি পসিবল করা যায় এটাকে, তাহলে নিশ্চয়ই আমার কিন্তু দুবার কিন্তু 100 রুপিস কিন্তু তোমার ডিডাক্ট হবে না, আমার কিন্তু একবার ডিডাকশন হবে। তো এটা বেসিক্যালি তোমার ট্রানজাকশনের একটা কনসেপ্ট, ট্রানজাকশনের একটা কনসেপ্ট, সেটা আমরা আমাদের যদি সেটা সিলেবাসে নেই, তাহলে আমার তখনই কিন্তু তোমার একটা কমপ্লেক্সিটি কিন্তু অকার করে, যে আমরা হয়তো ডিফারেন্ট ডেটাকে হয়তো আমরা অ্যাক্সেস করতে চাইছি, আর সেই ডেটাগুলোর মধ্যে হয়তো একটা একটা ধরনের কমপ্লেক্স হয়তো একটা তোমার রিলেশনশিপ রয়েছে, তখন সেই ডেটাগুলোকে কিন্তু অ্যাক্সেস করতে গেলে আমাদের কিন্তু কমপ্লেক্সিটি অনেকটা বেড়ে যায়। ধরো হয়তো আমার একটা ধর 5 একটা ডেটা আছে, ধরো 6 একটা ডেটা আছে, বা 7 ধরনের ডেটা আছে, এর সঙ্গে ধরো হয়তো রিলেশন আছে, আবার ধরো এর সঙ্গে হয়তো রিলেশন আছে, বা ধরো এর সঙ্গে হয়তো রিলেশন আছে, আবার ধরো এর সঙ্গে হয়তো এই রিলেশন আছে, আবার ধরো হয়তো এর সঙ্গে হয়তো অন্য একটা কোনো ডেটা হয়তো তোমার ধরো এই তার রিলেশন আছে। তাহলে এদের মধ্যে যদি রিলেশনশিপটা যদি আমাদের কমপ্লেক্স হয়, তখন সেই পার্টিকুলার ডেটাকে আমি যখন অ্যাক্সেস করতে যাবো না, তখন কিন্তু আমাকে কিন্তু কমপ্লেক্সিটি কিন্তু আমাকে কিন্তু বাড়বে বেসিক্যালি। তাকে আমরা বলছি যে ডেটা কমপ্লেক্সিটি বা আমার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কমপ্লেক্সিটি। ওকে, এটা হচ্ছে আমাদের আরেকটা ডিসঅ্যাডভান্টেজ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের। আর কিছু বলা যায়? আর কিছু বলা যায়? হ্যাঁ, হার্ডওয়্যার ফেলিওর যদি হয়, তো দেখো আমার তো ব্যাকআপ অ্যান্ড রিকভারি মেকানিজম আছে, তো হার্ডওয়্যার ফেলিওর হলে আমি ব্যাকআপ অ্যান্ড রিকভারি মেকানিজম দিয়ে আমি তো তোমার কাজটাকে তো আমি উদ্ধার করতে পারবো না? পারবো না, তাই না? বলো, পারবো তো? আমার তো ব্যাকআপ অ্যান্ড রিকভারি আমার তো মেকানিজম আছে। তো আমার যদি হার্ডওয়্যার ফেলিওর হয়, হয়তো আমাকে আরেকটা হার্ডওয়্যার তোমার আমাকে পারচেস করতে হবে, পারচেস করে হয়তো আমাকে আবার সেখানে আমাকে ওটাকে ইনস্টল করে আবার কাজ করতে হবে। আমি তো ব্যাকআপ তো পেয়ে যাবো, আমি তো ব্যাকআপ পেয়ে যাবো। হ্যাঁ, সেটা সেই মুহূর্তে হলে তো আমার তো সময় লাগবে না। আমার ধরো একটা ধরো 5 জিবি তোমার এটা, একটা ধরো তোমার 5 জিবি তার সাইজটা ক্যাপাসিটি, বা তার সাইজটা হচ্ছে 5 জিবি ডেটাবেসটার। তো তাকে নিশ্চয়ই তোমার ব্যাকআপ রিকভারি নিশ্চয় আমার 1 সেকেন্ডের মধ্যে হবে না, টাইম তো লাগবেই ব্যাকআপ করতে, রিকভারি করতে, তাই না? তো সেক্ষেত্রে আমাদের টাইমটা কিন্তু আমাদের ডিভোট করতে হবে, সঙ্গে সঙ্গে বলে তো আর হবে না, তাই না? হ্যাঁ, তাহলে হয়তো আমাকে সুপার কম্পিউটার হয়তো ইউজ করতে হবে সেই একটা কোনো সফটওয়্যারকে, সেটা হতে পারে। তো ইন কেস তুমি বলতে পারো এটা ইন কেস অফ ফেলিওর, ঠিক আছে, বা ফেলিওরের সময় আমার একটু প্রবলেম হবে, ঠিক আছে। বা যদি হয়তো আমাদের ধরো করাপ্ট হয়ে গেল, ডেটাবেসটা ধরো করাপ্ট হয়ে গেল, তখন আমাকে হয়তো কিছু টাইম আমাকে ডিভোট করতে হবে সেইটাকে আবার ফিরিয়ে আনার জন্য, বা ব্যাকআপ নেওয়ার জন্য, বা রিকভারি করার জন্য। ওকে, কিন্তু আমার ডেটাগুলো কিন্তু কোনোভাবেই মানে লস্ট হয়ে যাবে না সেরকম, কিন্তু এখন আমি সেরকম ডেটাবেস তোমার ব্যবহার করবো না নিশ্চয়ই, যে হয়তো আমার আমি ব্যাকআপ নিতে পারছি না বা রিকভারি করতে পারছি না, বা হয়তো আমার তোমার ডেটাগুলো হয়তো লস্ট হয়ে যাচ্ছে ফর এভার। তো সেরকম কিন্তু আমরা কোনোভাবেই চাইবো না। আমার ইলেকট্রিক ফেলিওর হওয়ার জন্য কিন্তু ডেটাবেস তোমার ড্যামেজ হতে পারে কোনো কোনো সময়। তো সেক্ষেত্রে তার জন্য আমরা কিন্তু ব্যাকআপ রিকভারি মেকানিজম ফলো করে তাকে আমরা কিন্তু আবার ব্যাকআপ নিতে পারি। ওকে, তাকে আমরা আবার ব্যাকআপ নিতে পারি। এবার তোমার তো যে কনসেপ্টটাতে আমরা আসবো সেটা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ভার্সেস ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম, আমাদের আজকে লাস্ট টপিক, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ভার্সেস ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম। তো যে টপিকটা আমরা এখন পড়ছি, এই টপিক, এই কোশ্চেন্সটা প্রত্যেক বছর পরীক্ষায় আসে, ঠিক আছে? এই এই কোশ্চেনটা প্রত্যেক বছর পরীক্ষায় আসে। ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম আমরা তাকে বলছি এফএমএস। ওকে, এফএমএস। তো ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম বা ফাইল সিস্টেম, আমরা একটু বোঝার চেষ্টা করি ফাইল ম্যানেজমেন্ট সিস্টেমটা অ্যাকচুয়ালি কি জিনিসটা। যে আমার ধরুন একটা স্টুডেন্ট ফাইল আছে, সেই স্টুডেন্ট ফাইলটা ধরে নাও হয়তো কিছু ইনফরমেশনকে কন্টেন্ট করছে, সেই স্টুডেন্ট সম্বন্ধে কিছু ইনফরমেশন হয়তো কন্টেন্ট করছে, যে তার স্টুডেন্টের রোল নাম্বার, বা স্টুডেন্টের ডিপার্টমেন্ট, বা তার ফোন নাম্বার স্টুডেন্টের, বা স্টুডেন্টের নেম, তার রোল, তার রেজিস্ট্রেশন নাম্বার, তার মার্কস, কিছু ইনফরমেশন তার স্টুডেন্টের সম্বন্ধে সে কন্টেন্ট করছে। আবার ধরে নাও আমার একটা সাবজেক্ট ফাইল আছে, যে সাবজেক্ট ফাইলটা আমার তার সাবজেক্ট সম্বন্ধে মানে অ্যাবাউট দ্য সাবজেক্ট কিছু ইনফরমেশনকে ধরে নাও স্টোর করে রাখছে। আবার ধরুন আমার আর একটা ফাইল আছে রেজাল্ট ফাইল, তিনটে ফাইলের কথা বললাম।
আমার স্টুডেন্ট ফাইল সিস্টেমের মধ্যে আমার 3টে ফাইল আছে। একটা হচ্ছে আমার স্টুডেন্ট ফাইল, একটা ফাইলের আমি নাম বলেছি সাবজেক্ট ফাইল, আর একটা ফাইলের আমি নাম বলেছি সেটা হচ্ছে রেজাল্ট ফাইল। আমার এফএমএস সিস্টেমে তোমার 3টে ফাইল আমার আছে, ঠিক আছে। তো আমার ধরো কিছু ফিল্ডস, কোনগুলোকে ফিল্ডস বলা হয় না, ধরো না স্টুডেন্টের মধ্যে আমার ধরো না স্টুডেন্টের রোল নাম্বার রয়েছে, এটা একটা ফিল্ড। ধরো স্টুডেন্টের নাম আছে, এটা একটা ফিল্ড। ওকে, তার ধরো হয়তো সেই স্টুডেন্টের ধরো হয়তো তোমার ডিপার্টমেন্ট রয়েছে, সেটা একটা ফিল্ড, তাই তো। আবার ধরো সাবজেক্টের মধ্যে তোমার সাবজেক্ট নেম আছে, সেই সাবজেক্ট নেমটা একটা ফিল্ড। বা ধরো সাবজেক্টের আইডি থাকতে পারে, কোনো সাবজেক্ট আইডি থাকতে পারে। বা তোমার ধরো সাবজেক্টে তোমার ধরো হয়তো ডিফারেন্ট নাম্বার অফ ইউনিট থাকতে পারে। আর রেজাল্টের মধ্যে ধরো হয়তো তোমার রোল নাম্বার একটা ফিল্ড, তার ধরে নাও তোমার সেম 1 রেজাল্ট, সেম 2 রেজাল্ট বলে এরকম কিছু ফিল্ড আছে। ধরুন একটা অ্যাভারেজ বলে একটা ফিল্ড আছে, অ্যাভারেজ। ওকে, এগুলো হচ্ছে ফিল্ড। তো ডিফারেন্ট আমার এখানে ফিল্ড আছে। তা এবার ধরে নাও আমার কোন, ধরো না সাপোজ রোল নাম্বার 1, তার নামটা হচ্ছে হয়তো AA, তার ডিপার্টমেন্ট ধরে নাও হয়তো সিএসটি। যদি আমি জানতে চাই যে রোল নাম্বার 01 এর রেজাল্ট কি, তাহলে নিশ্চয়ই দেখো রোল নাম্বারটা আমাকে এখানে আবার ম্যাপ করাতে হচ্ছে। তাহলে 01 রোল নাম্বারে ধরো সেম 1 এ হয়তো 67% পেয়েছে, সেম 2 এ ধরো হয়তো 42% পেয়েছে, ফর এক্সাম্পল। তাহলে আমার কিছু কিছু ফিল্ড আমার স্টুডেন্ট টেবিলে যেমন আছে বা স্টুডেন্ট টেবিলে যেমন আছে, আবার দেখো কিন্তু তোমার তখন রেজাল্ট টেবিলের মধ্যেও আছে, তাই না? তাই তো। তো এবার যদি আমরা এরকম ভাবে যদি আমরা ভাবার চেষ্টা করি যে তাহলে ফাইল ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে যদি আমি নতুন করে একটা হয়তো কোনো ডেটাকে হয়তো ইনসার্ট করার চেষ্টা করছি, আমি হয়তো এখানেও ইনসার্ট করার চেষ্টা করছি, বা হয়তো ধরো এখানে ইনসার্ট করার চেষ্টা করছি, আমার কিন্তু ইনসার্শন কিন্তু হয়ে যাবে। কেউ কিন্তু কোনো রকম ভাবে ভেরিফিকেশন করবে না যে এটা আমার ডুপ্লিকেসি আছে কিনা। তাহলে আমার একই ফিল্ডকে আমি আমি ধরো এখানে হয়তো কিছু ফিল্ড ধরো হয়তো রোল নাম্বার 2, তার নাম ধরে নাও হয়তো BB, তার হয়তো ডিপার্টমেন্ট ধরে নাও ইটিসি। আমি যদি আবার যদি এন্ট্রি করতে চাই যে রোল নাম্বার 2 হয়তো কিছু রেকর্ডকে এন্ট্রি করার পর যে রোল নাম্বার 2 তার নাম হচ্ছে BB, তার নাম ধরে নাও হয়তো ইটিসি, তার ডিপার্টমেন্ট ধরে নাও হয়তো ইটিসি, আমার কিন্তু এই ফাইল সিস্টেম কিন্তু বা ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম কিন্তু আমাকে কোনোভাবেই আমাকে রেস্ট্রিক্ট করবে না যে তুমি কেন দুবার তুমি কেন এটা এন্ট্রি করছো, সেম এন্ট্রিকে তুমি কেন এন্ট্রি করছো দুবার। তো হুইচ লিডস টু দা ডেটা রিডান্ডেন্সি, তাই না? তাহলে এই ডেটা রিডান্ডেন্সিটাকে সলভ করার জন্য বা ওভারকাম করার জন্য আমাদের দরকার একটা সেন্ট্রালাইজড সিস্টেম। আর যে সেন্ট্রালাইজড সিস্টেমটাকে আমরা বলছি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো যদি আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যদি আমরা ব্যবহার করি, তাহলে সেখানে আমরা কি করতে পারি না, সেখানে আমরা ওয়েল অর্গানাইজড ভাবে ডেটাগুলোকে আমরা স্টোর করে রাখতে পারি, বা একটা মিনিংফুল ওয়েতে আমরা স্টোর করে রাখতে পারি, যাতে ডেটাগুলোকে যখন তখন যে কোনো ডিফারেন্ট ইউজার যাতে অ্যাক্সেস করতে পারে, সে তার সেই সিস্টেমটার উপরে সে ডিফারেন্ট রকমের ডিফারেন্ট টাইপের অপারেশন পারফর্ম করতে পারে। ইনসারশন, ডিলিশন, সিলেকশন, সর্টিং, ডিফারেন্ট টাইপের সে অপারেশন পারফর্ম করতে পারে। কিন্তু একটা ফাইল ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে ধরো না যদি আমার এই স্টুডেন্টটা যদি একটা ফাইল হয়, তাহলে এই ফাইলটা যখন তোমার ধরো না ডিফারেন্ট মাল্টিপল ইউজার যখন অ্যাক্সেস করতে চাইবে, আমরা কি একটা ফাইলকে আমাদের কম্পিউটার সিস্টেমে একটা ফাইলকে কি আমরা মাল্টিপল ইউজার কি একসঙ্গে শেয়ার করতে পারি? একটা ফাইল কি আমরা একসঙ্গে কি শেয়ার করতে পারি আমাদের কম্পিউটার সিস্টেমে? আমার একটা একটা ওয়ার্ড ফাইল আছে ধরো স্টুডেন্ট, আমি সেই ওয়ার্ড ফাইলটাকে ধরে নাও হয়তো আমি 10 জন মিলে আমি একসাথে সাইমেলটেনিয়াসলি আমি অ্যাক্সেস করব, পারবো? পারবো না, পারবো না। কিন্তু ডেটাবেসের মধ্যে যদি আমার একটা টেবিল থাকে স্টুডেন্ট বলে, সেই একটা টেবিলে কিন্তু মাল্টিপল ইউজার কিন্তু সাইমেলটেনিয়াসলি অ্যাক্সেস করতে পারবে বা প্যারালি কিন্তু অ্যাক্সেস করতে পারবে। তাহলে সাইমেলটেনিয়াস অ্যাক্সেস কিন্তু আমাকে ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম আমাকে প্রোভাইড করছে না, কিন্তু ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কিন্তু আমাকে সাইমেলটেনিয়াসলি অ্যাক্সেস কিন্তু আমাকে প্রোভাইড করছে, তার যে ওয়ে বা তার যে টেকনিক সেটা আমাকে প্রোভাইড করছে। ওকে, তাহলে আমরা এখন যদি ডিফারেন্সিয়েট করার চেষ্টা করি, আমি কিন্তু এখনো ডিফারেন্সের পয়েন্টে যাইনি, জাস্ট আমি কয়েকটা পয়েন্ট এখানে বললাম। এবার আরেকটা পয়েন্ট বলি, যেমন ধরে নাও হয়তো তোমার যদি কোনো কারণে তোমার হার্ড ডিস্ক থেকে এই স্টুডেন্ট ফাইলটা যদি কোনোভাবে তোমার ধরো হয়তো ডিলিট হয়ে গেল, বা হয়তো তোমার হার্ড ডিস্কটা করাপ্ট হয়ে গেল, তুমি কি এই স্টুডেন্ট ফাইলটাকে আর ফিরে পাবে?
ফিরে পাওয়া যাবে না, ইন জেনারেল ফিরে পাওয়া যাবে না। কিন্তু একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থেকে যদি কোনো একটা টেবিল যদি আমার ডিলিট হয়ে যায় বা যদি করাপ্ট হয়ে যায় কোনো কারণে, তাহলে কিন্তু সেটাকে আমরা কিন্তু আবার রিকভার করতে পারবো, সেটা কিন্তু আমরা আবার ব্যাকআপ নিতে পারবো। কারণ সে কিন্তু সবসময় ব্যাকআপ নিয়ে রাখছে, আর আমরা কিন্তু ফাইলের ব্যাকআপ নেওয়াটা কিন্তু অটোমেটিক কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু একটা ডেটাবেসে কিন্তু তোমার অটোমেটিক ব্যাকআপটা কিন্তু পসিবল। আমি আজকে হয়তো একটা নোটস তৈরি করলাম হয়তো ওয়ার্ড ফাইলে, আমি কোনো ব্যাকআপ রাখলাম না, আমি কালকে দেখলাম যে আমার হার্ড ডিস্কটা করাপ্ট করে গেছে, আমি তো কোনো ব্যাকআপ নিইনি, আমার তো কোনো অটোমেটিক ব্যাকআপের তো কোনো অপশন নেই আমার কম্পিউটার সিস্টেমে। তাহলে আমি কিন্তু সেই নোটসটা কালকে কিন্তু আর খুঁজে পাবো না, আমাকে কিন্তু নতুন করে আবার সেই নোটসটা আমাকে তৈরি করতে হবে, আমার টাইম লাগবে, আমাকে টাইম ডিভোট করতে হবে, আমাকে এফোর্ট দিতে হবে আবার। কিন্তু ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে যদি কোনো একটা ফাইল বা কোনো একটা যদি টেবিল যদি আমার ডিলিট হয়ে যায়, কোনো কারণে যদি করাপ্ট হয়ে যায়, আমি কিন্তু পরে সেটা কিন্তু আবার রিকভার করতে পারবো। কারণ তার কাছে কেন করতে পারবো রিকভারটা, কারণ সে কিন্তু অটোমেটিক ব্যাকআপ নিচ্ছে, যে একদিন 24 ঘন্টা পর পর হয়তো ব্যাকআপ নিচ্ছে। কোনো অর্গানাইজেশনে ধরো হয়তো তোমার ঘন্টায় ঘন্টায় ব্যাকআপ নেওয়া হয়, কারণ সেখানে হয়তো অনেক ভাইটাল কিছু ইনফরমেশন নিয়ে কাজ হয় বা ডেটা নিয়ে কাজ হয়। তাহলে এই অটোমেটিক ব্যাকআপটা আমি কতটা ইন্টারভেলের পর পর আমি অটোমেটিক ব্যাকআপ নেবো, সেটা কিন্তু ডিসাইড করে যে ডেটাবেসের যে অ্যাডমিন আছে বা যে অ্যাডমিনিস্ট্রেটর আছে, সে কিন্তু ডিসাইড করে। কারণ একটা ডেটাবেসকে কিন্তু তোমার পুরোপুরি ভাবে কিন্তু লুক আফটার করে, তার জন্য কিন্তু তোমার ডিবিএ বসে আছে। ডিবিএ সব থেকে মানে বেশি স্যালারির জব হচ্ছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর যে কোনো কোম্পানিতে। তার কাজই হচ্ছে, তার ডিফারেন্ট জব রোল আছে, তার ডিফারেন্ট রোলস আছে, সেই রোলস গুলো আমরা পড়বো যে ডিবিএর কি কি রোলস আছে বা কি কি তার রেসপন্সিবিলিটি আছে। তার মেন কাজ হচ্ছে যে একটা ডেটাবেস সিস্টেমকে কিন্তু পুরোপুরি ভাবে লুক আফটার করে। তার মধ্যে অনেক কিছু অ্যাক্টিভিটি আছে, অনেক কিছু অ্যাকশন তাকে পারফর্ম করতে হয়, তো সেগুলো কিন্তু আমরা ডিবিএ যখন ফাংশন পড়বো তখন সেখানে গিয়ে আমরা জানতে পারবো। তাহলে এবার আমরা একটু যেমন করে ডিফারেন্স, যেমন করে আমরা লিখি পরীক্ষাতে, আমি সেভাবে একটু ডিফারেন্সিয়েট করব যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে আমার ফাইল ম্যানেজমেন্ট সিস্টেমের কি পার্থক্য। ঠিক আছে, ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম আমি কিছু কিছু পয়েন্ট বলবো, সেই পয়েন্টের রেসপেক্টে আমরা ডিস্টিংগুইশ করবো যে হোয়াট ইজ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আর হোয়াট ইজ ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, ফার্স্ট পয়েন্টে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আমি যদি আমি বলি তার মিনিংটা যদি আমরা বলি, যে ফার্স্ট পয়েন্ট আমি হয়তো ডিফাইন করলাম যে হোয়াট ইজ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যা না ডিবিএমএসটা হচ্ছে একটা কালেকশন অফ ডেটা। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে আমার ইউজারের কোনো দরকার লাগে না কোনো প্রসিডিওরকে ডিফাইন করার জন্য, কারণ এটা অটোমেটিক তোমার বিল্ড হয়ে আছে। কিন্তু ফাইল ম্যানেজমেন্ট সিস্টেমে তার মধ্যেও কিন্তু আমি কোনো কালেকশন অফ ডেটাকে স্টোর করে রাখতে পারি, আর যেখানে আমার ইউজারের কাছে ইউজার তারা কিন্তু তোমার কোনো প্রসিডিওরকে বা তারা তোমার কিন্তু ডেটাবেসটাকে তারা কিন্তু ম্যানেজ করতে পারে, মানে ইউজারকে তোমার ডেটাবেসটাকে তাকে রাইট করতে হচ্ছে বা কোনো প্রসিডিওরকে তাকে রাইট করতে হচ্ছে। কিন্তু ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে ইউজার কিন্তু কোনোভাবেই কোনো প্রসিডিওরকে সে রাইট করছে না বা লিখছে না, তার জন্য অন্য সিস্টেম আছে, ডিফারেন্ট তার জন্য সিস্টেম আছে। আমি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কাছে যদি কোনো ডেটাকে আমরা শেয়ার করতে চাই মাল্টিপল ইউজার বা মাল্টিপল অ্যাপ্লিকেশন, তারা কিন্তু করতে পারে, মানে শেয়ারিং অফ ডেটা কিন্তু আমার ডিবিএমএস সিস্টেমে পসিবল। কিন্তু আমার ফাইল ম্যানেজমেন্ট সিস্টেমে একটা ডেটাকে কিন্তু মাল্টিপল ইউজার একসাথে কিন্তু শেয়ার করতে পারে না। তাহলে আমার এখানে ডেটাগুলো কিন্তু তোমার যেহেতু তোমার সেন্ট্রালাইজড অ্যাপ্রোচ ফলো করা হয়, তাহলে তার জন্য কিন্তু তোমার ডেটা শেয়ারিংটা খুব ইজি। কিন্তু ইন কেস অফ ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম আমার কিন্তু ডেটা শেয়ারিংটা কিন্তু খুব একটা ইজি নয়, নট ইজি টু শেয়ার ডেটা। নাম্বার 3 হচ্ছে যে ডেটা অ্যাবস্ট্রাকশন। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে আমি একটা ডেটার যেটুকু পার্ট দেখানোর দরকার আমি সেটুকু পার্টকেই দেখাই, তার কোনো ডিটেল ডেসক্রিপশন বা ব্যাকগ্রাউন্ড ডিটেলস কিন্তু আমি দেখাই না। কিন্তু যদি সেই ডেটা যদি আমার ফাইল ম্যানেজমেন্ট সিস্টেমে যদি আমার স্টোর থাকে, তাহলে কিন্তু আমরা কোনো কিছু হাইড করে রাখতে পারি না। তাহলে ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম কিন্তু আমাকে হাইড করতে পারে না, কিন্তু ডিবিএমএস সিস্টেম কিন্তু আমাকে হাইড করতে পারে। তাহলে অ্যাকচুয়ালি তোমার ডেটা অ্যাবস্ট্রাকশন বলতে বোঝায় যে ধরো না হয়তো আমরা যখন কলেজে যখন ভর্তি হই তখন সেখানে হয়তো আমরা ডিফারেন্ট ডিটেলস আমাদের দিই আমাদের সম্পর্কে, আমাদের নাম, রোল নাম্বার, মাধ্যমিকের মার্কস, আমার হয়তো কাস্ট সার্টিফিকেট, আমার জেক্সপো র্যাঙ্ক বা আদার্স এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু যখন আমার যখন আই কার্ড তৈরি হয় তখন সেখানে হয়তো আমার বেশ কয়েকটা রেকর্ড থাকে, যে আমার নাম কি, আমার ব্লাড গ্রুপ কি, আমার কোন ডিপার্টমেন্ট কি, রোল নাম্বার আর আমার ফোন নাম্বার।
তাহলে আমি যা কিছু ইনফরমেশন প্রোভাইড করি অ্যাডমিশনের সময় সব কি আমার ওই আই কার্ডের মধ্যে থাকে নাকি? তাহলে আমি কিন্তু একটা অ্যাবস্ট্রাকশন করে রাখছি যে আমি কেন মাধ্যমিকে 85% আমার অ্যাভারেজ কেন, তার জন্য আমি কোন সাবজেক্টে কত পেয়েছি তার কি কোনো ব্যাকগ্রাউন্ড ডিটেলস কি লেখা থাকে? বা আমার যে ব্লাড গ্রুপটা ও পজিটিভ তার জন্য কি আমার আই কার্ডের সঙ্গে কি আমার ব্লাড গ্রুপের রিপোর্টটা কি তোমার অ্যাটাচ করা থাকে? নিশ্চয়ই না। তো দ্যাট ইজ কল্ড ডেটা অ্যাবস্ট্রাকশন। আমরা এটিএমে যাই, এটিএমে গিয়ে আমার যেটুকু দরকার সে কটা কি কিন্তু আমার জন্য ওপেন করা আছে। আমি কার্ডটাকে ঢোকানোর জন্য আমার একটা স্লট আছে, আমাকে সামনে একটা কিবোর্ড দিয়েছে, আমার সামনে একটা মনিটর আছে, আমি সেই কিবোর্ডে হয়তো পাসওয়ার্ড এন্টার করি, আমি আমার মনিটরে আমি কিছু মেনু সিলেকশন করি যে উইথড্র করবো না কি করব না ব্যালেন্স চেক করব। তাহলে আমার যেটুকু দরকার সেটুকু কিন্তু আমাকে ওপেন করে রেখেছে, আর আমার ইন্টারনাল যে ডিটেলস গুলো বা ব্যাকগ্রাউন্ড যে ডিটেলস গুলো কিন্তু আমাকে কোনোভাবে কিন্তু শো করছে না, সেটা কিন্তু হাইড করা আছে। আমাদের টিভির ক্ষেত্রে যেমন আমাকে একটা রিমোট দেওয়া হয়েছে যাতে আমাকে টিভি থেকে হাত দিতে না হয়, যাতে আমরা দূর থেকে যাতে আমরা কন্ট্রোল করতে পারি, আমি সমস্ত কিগুলো যাতে আমরা ইউজ করতে পারি আমাদের রিমোট থেকে। দ্যাট ইজ কল্ড ডেটা অ্যাবস্ট্রাকশন। ওকে, তো ডিবিএস কিন্তু আমাকে অ্যাবস্ট্রাকশন প্রোভাইড করে, ডেটা অ্যাবস্ট্রাকশন প্রোভাইড করে, কিন্তু ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম কিন্তু আমাকে অ্যাবস্ট্রাকশন প্রোভাইড করে না। নেক্সট পয়েন্ট হচ্ছে সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন। ডিবিএমএস সিস্টেম আমাকে গুড প্রোটেকশন মেকানিজম দেয়, কারণ আমি জানি যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে আমার যে তোমার ডেটাগুলো স্টোর থাকবে সে খুব ভালোভাবে থাকবে, সে কিন্তু সিকিউরিটি নিয়ে থাকবে, সে কিন্তু সিকিউর অবস্থায় থাকবে। কিন্তু ফাইল ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে যদি তুমি কোনো ডেটাকে যদি স্টোর করো তো সেই মেশিনটা তোমার যে ফাইলটা তোমার যেই পাবে সেই কিন্তু তোমার ডেটাগুলো কিন্তু অ্যাক্সেস করতে পারবে, তার কিন্তু কোনো সিকিউরিটি নেই, কোনো প্রোটেকশন মেকানিজম নেই ইন কেস অফ ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম। নেক্সট পয়েন্ট হচ্ছে রিকভারি মেকানিজম। আমাকে ডিবিএমএস সিস্টেম আমাকে রিকভারি মেকানিজম প্রোভাইড করে, যাতে সিস্টেম ফেলিওর হলেও যাতে আমরা আমার ডেটাগুলোকে যাতে আমরা রিকভার করতে পারি। কিন্তু ইন কেস অফ ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম যদি আমার ক্র্যাশ করে যায় তাহলে আমি যে সমস্ত ডেটাগুলোকে আমি ইনপুট দিয়েছি বা যেগুলো আমার স্টোর করা আছে ফাইলের মধ্যে আমি কিন্তু কোনোভাবে সেটাকে আর ফিরে পেতে পারি না। আমি কিন্তু রিকভারি মেকানিজম কিন্তু আমরা সেখানে কাজ করে না। এটা হচ্ছে আমাদের আরেকটা ডিস্টিংগুইশের আরেকটা পয়েন্ট। আর নেক্সট পয়েন্ট, আমি নাম্বারটা ভুলে গেছি কত নাম্বার পয়েন্ট বলছি। কনকারেন্সি প্রবলেম, সব থেকে ভাইটাল পয়েন্ট কনকারেন্সি। কনকারেন্সি মানে হচ্ছে কনকারেন্ট অ্যাক্সেস, মানে একসঙ্গে অনেকে অ্যাক্সেস করছে, কনকারেন্টলি অ্যাক্সেস করছে। ডিবিএমএস সিস্টেম কিন্তু টেক কেয়ার করে কনকারেন্ট অ্যাক্সেস অফ ডেটা, কিন্তু ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম কিন্তু আমাকে কনকারেন্ট অ্যাক্সেস করতে কিন্তু অনেক প্রবলেম আছে ফাইল ম্যানেজমেন্ট সিস্টেমে। তাহলে আমরা ডিবিএমএস সিস্টেমে কিন্তু আমরা কনকারেন্সি প্রবলেমটা বেসিক্যালি আমার নেই, কিন্তু ফাইল ম্যানেজমেন্ট সিস্টেমে কিন্তু আমাদের কনকারেন্সির একটা প্রবলেম রয়েছে। আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমকে বা এই অ্যাপ্রোচটাকে আমরা অনেক বড় সিস্টেমে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, কিন্তু ফাইল ম্যানেজমেন্ট সিস্টেমকে বা ফাইল সিস্টেম অ্যাপ্রোচটাকে আমরা হয়তো লার্জ সিস্টেমে কিন্তু আমরা হয়তো ইউজ করতে পারি না। তো এটা আমাদের আরেকটা ডিফারেন্সের পয়েন্ট। অবশ্যই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আমরা খুব এক্সপেন্সিভ, মানে এক্সপেন্সিভ টু ডিজাইন, কিন্তু এটা ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম কিন্তু তোমার অনেকটা ডিজাইন করতে অনেকটা কম খরচা হয়, মানে চিপার টু ডিজাইন। এটা একটা পয়েন্ট যে আমরা এত কিছু পাচ্ছি, তার কাছ থেকে এত কিছু ফিচার্স পাচ্ছি, তো আমার তো পয়সা বেশি লাগবে, তো আমার তো ডিজাইন করার কস্ট লাগবে, আমাকে পারচেস করার কস্ট লাগবে, আমার ভালো মেশিন দরকার, তাহলে আমার কিন্তু কস্ট কিন্তু বেশি ইন কেস অফ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তারপরের পয়েন্ট হচ্ছে তোমার ডেটা রিডান্ডেন্সি। আমার রিডান্ডেন্সি হওয়ার কোনো পসিবিলিটি থাকছে না, খুব লেস, কিন্তু ইন কেস অফ ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম আমরা কিন্তু রিডান্ডেন্সি হওয়ার চান্স কিন্তু সব থেকে বেশি, কারণ ওখানে কেউ বলার নেই যে তুমি একই ডেটাকে তুমি বারবার ইনপুট করছো, কেউ বলার নেই, কেউ দেখার নেই, কেউ চেক করার নেই। দ্যাট ইজ দ্য ডেটা রিডান্ডেন্সি। ওকে, আমার ইনকনসিস্টেন্সি কোনো প্রবলেম নেই, আমার সবসময় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে সবসময় আমার কনসিস্টেন্ট ডেটাকে আমরা স্টোর করতে পারি যার কনসিস্টেন্সি আছে, কিন্তু আমার ফাইল ম্যানেজমেন্ট সিস্টেমে কিন্তু কোনো কনসিস্টেন্ট ডেটা কিন্তু স্টোর না হতেও পারে, ইনকনসিস্টেন্সি আসলে তাকে কিন্তু বলবার কেউ থাকছে না।
নেক্সট পয়েন্ট হচ্ছে স্ট্রাকচার। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে তোমার স্ট্রাকচারটা খুব কমপ্লেক্স টু ডিজাইন, কিন্তু একটা ফাইল ম্যানেজমেন্ট সিস্টেমে তোমার স্ট্রাকচারটা কিন্তু ডিজাইন করা খুব সিম্পল, কারণ তার কমপ্লেক্সিটি কম। আর হচ্ছে ডেটা ইন্ডিপেন্ডেন্সি, যেটা আমরা আগেও ডিসকাশন করছিলাম, যে ডেটা ইন্ডিপেন্ডেন্সি বলতে তোমার আমরা পরে আসবো ডেটা ইন্ডিপেন্ডেন্সি কনসেপ্টে, যেটা কিন্তু আমাদের লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্সি আছে, ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্সি আছে। তো আমরা এখন সেটা লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্সি বা এটা কনসেপ্ট আমরা এখন যাচ্ছি না, আমরা পরে সেপারেটলি আমরা পড়বো ডেটা ইন্ডিপেন্ডেন্সি কনসেপ্ট। তো আমি যেটা ইন্ডিপেন্ডেন্সি নিয়ে আমি কিছু বলছি না, মানে আমার ডিবিএমএস সিস্টেমে কিন্তু তোমার ডেটাগুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হবে ডিফারেন্ট লেভেলে, আর ফাইল ম্যানেজমেন্ট সিস্টেমে কিন্তু তোমার ডেটাগুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হবে না, তারা কিন্তু তোমার ডিপেন্ডেন্সি থাকতে পারে। এটা একটা পয়েন্ট। আর কি কি টাইপের তোমার ইন্ডিপেন্ডেন্সি হয় সেটা আমরা নেক্সট লেকচারে আমরা হয়তো একটা টপিক হিসাবে সেটাকে আমরা পড়বো। তো আমি তো অনেকগুলো ডিফারেন্স আমরা বললাম। আমি এক্সাম্পল বলতে পারি, যেমন ওরাকেল, এসকিউএল সার্ভার, সাইবেস, ডিবি2, এক্সাম্পল অফ এ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আর আমাদের ফাইল ম্যানেজমেন্ট সিস্টেমে তোমার এক্সাম্পল হচ্ছে তোমার যেমন হয়তো কোবলে, তোমার তো নাম শুনেছো, কোবলে কেউ নাম শুনেছো? কোবল একটা প্রোগ্রামিং, একটা ওয়ান টাইপ অফ মানে বিজনেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে ওকে কোবল কিন্তু একটা বিজনেস ওরিয়েন্টেড একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, কমন বিজনেস ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সামথিং কোবল। তো এই কোবল কিন্তু বেসিক্যালি তোমার ফাইল ম্যানেজমেন্ট সিস্টেমটাকে অনেকটা নিয়ে কাজ করে, অনেকটা হেল্প করে আমাকে এফএমএস সিস্টেম ডিজাইন করতে। কোবল আমাকে হেল্প করে, আমাকে C++ হেল্প করে, ঠিক আছে? তো দিস আর দ্য এক্সাম্পল অফ এ ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম। আর ডিবিএমএস মতো এক্সাম্পল তো আমরা দেখলাম। তো এই বেসিক্যালি এই কিছু ক্রাইটেরিয়া গুলোকে আমাকে বলতে হবে যদি আমাদের পরীক্ষায় আসে, যে ডিফারেন্স বিটুইন ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম অ্যান্ড ডিফারেন্স বিটুইন ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম অ্যান্ড ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, তো এছাড়া আরো অনেক পয়েন্ট আছে, আমি এখানে তোমার প্রায় 8-10টা পয়েন্ট বললাম। তো এই 8-10টা পয়েন্টকে আমাকে জিস্ট করে আমাকে 5-6টা পয়েন্টে আমাকে মেন যে পয়েন্টগুলো 5-6টা পয়েন্ট আমাকে লিখতে হবে। প্রতিটা পয়েন্টই ইম্পর্টেন্ট পয়েন্ট, তুমি যে কোনো 5টা পয়েন্ট তুমি এখানে মেনশন করতে পারো, হয়তো 5 নাম্বার থাকবে, হয়তো 5 নাম্বার থাকবে এই ডিফারেন্সটার জন্য। ঠিক আছে, বোঝা গেল যে কাকে আমরা ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম বলছি, কাকে আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলছি? সবাই বোঝা গেছে? তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যে টার্মগুলো আমরা ডিসকাশন করলাম বা যে টপিকগুলো ডিসকাশন করলাম আজকের এই থ্রু আউট, 9টা শুরু করেছি, 10:30 বাজছে এই টাইমের মধ্যে। তো প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু খুব রিলেটেড কনসেপ্ট, হয়তো একটা বলতে গিয়ে একটা হয়তো ভুলে যাওয়ার চান্স থাকবে, কিন্তু এটা একটু পড়তে হবে আর একটু বুঝতে হবে, তাহলেই কিন্তু এই ডিফারেন্সগুলো মানে বোঝা বা ডিফারেন্সগুলো নিয়ে কাজ করা কিন্তু মানে খুব সুবিধা হবে। আর আমরা আরেকটা আরো ডিফারেন্ট টাইপের যে ফাইল সিস্টেম নিয়ে আমরা কাজ করি, যেমন ধরো আমরা হয়তো সবাই নাম শুনেছি FAT32, নাম শুনেছি তো, NTFS নাম শুনেছি তো, ফাইল সিস্টেম, সেটা কিন্তু আমাদের একটা ওয়ান টাইপ অফ ফাইল সিস্টেম। ওকে, বা হয়তো EXT মানে এক্সটেন্ডেড ফাইল সিস্টেম, এটা কিন্তু একটা ফাইল সিস্টেমের একটা এক্সাম্পল, এটা কিন্তু আমরা একটা এক্সাম্পল বলতে পারি। ওকে, তো আমরা ডিফারেন্স আমরা ডিফারেন্ট পয়েন্ট দেখলাম আমাদের বেসিক্যালি তোমার ফাইল সিস্টেম আর ডিবিএমএস এর মধ্যে 5 থেকে 6টা পয়েন্ট তোমরা মেনশন করবে যদি পরীক্ষাতে আসে। ওকে, তো পয়েন্টগুলো নিশ্চয়ই মনে থাকবে কি কি পয়েন্ট আমরা এখানে ডিসকাশন করলাম, যে কোথায় কি সুবিধা আছে, কোথায় কি সুবিধা নেই। এবার ধরুন যদি আমাকে বলে যে হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ ডিবিএমএস সিস্টেম ওভার দ্য এফএমএস সিস্টেম, তখন নিশ্চয়ই আমরা লিখতে পারবো, এখন পারবো তো? তোমাকে বলে যে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ ডিবিএমএস সিস্টেম ওভার ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম, ঘুরিয়ে বলা হলো আমি এখানে তোমার যে পয়েন্টগুলো বললাম ম্যাক্সিমামটাই হচ্ছে অ্যাডভান্টেজের কথা বললাম, ম্যাক্সিমামটা তোমার বললাম অ্যাডভান্টেজের কথা, তো সেগুলি হচ্ছে আমার অ্যাডভান্টেজ ওভার দ্য ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম, তাই না? আমি তো সেটাও কিন্তু আমরা এখানে বলতে পারি। তো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলো, আজকে যেটা পড়ালাম তার থেকে কোনো কোশ্চেন থাকলে। হুম হুম শেয়ার বললাম যে আমার ডেটাবেসের মধ্যে যে ডেটাগুলো স্টোর করা আছে
সেই ডেটাগুলোকে যাতে মাল্টিপল ইউজার বা মাল্টিপল অ্যাপ্লিকেশন যাতে শেয়ার করতে পারে, দ্যাট ইজ এ শেয়ার্ড। ওকে, যদি শেয়ার্ড না হয় তাহলে তো ধরো ডিফারেন্ট ইউজারের জন্য তোমার ডিফারেন্ট সেট অফ ডেটাকে আমাকে স্টোর করতে হবে, তো তখন তো তোমার রিডান্ডেন্সি চলে আসবে, তাই না? ধরো হয়তো আমার এজ ইকুয়াল টু 5 একটা ডেটা, তাকে তোমার ধরো ইউজার 1 এরও দরকার, ইউজার 2 এরও দরকার, ইউজার 3 এরও দরকার। তাহলে আমি কি এজ ইকুয়াল টু 5টা কি আমি 3বার ডিফাইন করে রাখবো ডেটাবেসের মধ্যে, যে একবার ইউজার 1 নেবে, একবার ইউজার 2 নেবে, একবার ইউজার 3 নেবে? রাখবো কি? নিশ্চয়ই না। তাহলে তার নিশ্চয়ই একটা প্রপার্টি তোমার থাকবে যে তাকে আমরা শেয়ার্ড মোডে যাতে ব্যবহার করতে পারি। তো সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে ধরে নাও যে সাপোজ ধরে নাও হয়তো আমরা গুগলটাকে হয়তো আমরা ওপেন করছি, আমরা ব্রাউজারে আমি হয়তো টাইপ করেছি যে www.google.com। তো তুমি যে টাইমে google.comটা তুমি টাইপ করছো তোমার ব্রাউজারে, তো সেই টাইমে কিন্তু কয়েক মিলিয়ন ইউজার কিন্তু একসঙ্গে কিন্তু গুগলটাকে টাইপ করছে বা গুগলটাকে অ্যাক্সেস করার চেষ্টা করছে। তাহলে আমার গুগলে যে সার্ভার আছে, তাহলে কি গুগলের সার্ভারে কি আমার ওই 1 বিলিয়ন বা 1 ট্রিলিয়ন মানে 1 মিলিয়ন কি তোমার তোমার কি সাইটে কি তোমার রেপ্লিকা করা আছে নাকি, যে সে তোমার প্রত্যেকটা ইউজারকে একটা করে রেপ্লিকা পাঠাচ্ছে গুগলের? নিশ্চয়ই না, তাই তো? তাহলে তার মানে নিশ্চয়ই আমার সেই সার্ভারে তোমার ক্যাপাবিলিটি আছে, তার তোমার স্কেলেবিলিটি আছে, যে যাতে একটাই একটাই অ্যাপ্লিকেশন বা একটাই সাইটকে সে মাল্টিপল ইউজারের মধ্যে শেয়ার করছে, তাহলে তো সেটা আমার শেয়ার মোডে কাজ করছে গুগলের সাইটটা। তো এটাকে বলা হয় স্কেল আপ বা স্কেলেবিলিটি বলা হয়। আমি যখন তখন স্কেল আপ করতে পারি, যখন তখন আমি স্কেল ডাউন করতে পারি। তাহলে গুগলের কিন্তু সার্ভারে তোমার এমন ভাবে স্কেল আপ করা আছে যে যত ইউজারই তোমার রিকোয়েস্ট করুক না কেন গুগলের জন্য, যাতে গুগল সার্ভার যাতে তোমার প্রত্যেকটা ইউজারকে যাতে সে সার্ভ করতে পারে সেম টাইম ইনস্ট্যান্টের মধ্যে বা ইনস্ট্যান্সে। তো এটা বেসিক্যালি তোমার ক্লাউডের একটা কনসেপ্ট, ক্লাউড কম্পিউটিং এর একটা কনসেপ্ট, যে স্কেল আপ স্কেল ডাউন। তো যাই হোক, তো সেটা আমাদের, আমি তার একটা এক্সাম্পল দিলাম জাস্ট, যে আমরা যাতে ডেটাগুলোকে শেয়ার করতে পারি, দ্যাট ইজ আ শেয়ার্ড। আর পারসিস্টেন্সিটা বললাম যে আমি আমার ডেটাবেসের মধ্যে একটা কোনো ডেটাকে হয়তো স্টোর করেছি, তো আমি তো চাইবো যে সেই ডেটাটা আমি তোমার আমার সেটা পার্মানেন্টলি স্টোর থাক, চাইবো তো, তাই না? যাতে তাকে দিয়ে তোমার সবাই কাজ করতে পারে। তাহলে আমি যে সমস্ত ডেটাগুলো তোমাকে রাখার চেষ্টা করছি, তো তাকে আমি পার্মানেন্টলি রাখার চেষ্টা করবো। হয়তো আমি হয়তো আজকে স্টোর করলাম, হয়তো 5 দিন পরে হয়তো ডেটা আমার ডিলিট হয়ে গেল, তাহলে তখন কিন্তু আমার পারসিস্টেন্ট হচ্ছে না, তাই না? তো দ্যাট ইজ আ পারসিস্টেন্সি। এটাও কিন্তু একটা ফিচার্স, যে আমার কোন টাইপের, এটা কিন্তু তোমার ডেটা, আমার যে ডেটাগুলোকে আমি স্টোর করছি তার ফিচার্স, অ্যাকচুয়ালি তার ফিচার্স কিন্তু এটা। ওকে, দ্যাট ইজ আ পারসিস্টেন্সি। তো এই যেটা ডিফারেন্ট কনসেপ্ট আছে, সেটা আমরা আস্তে আস্তে আমরা পড়বো, কারণ এত বেশি মানে টার্ম আছে না যে আমাদের সাবজেক্টটার মধ্যে প্রচুর টার্মস আছে, সেই টার্মস গুলো পড়তে পড়তে মানে প্রচুর টাইম লাগবে ভালো করে বুঝতে গেলে সেই টার্মস গুলো। ওকে, বলো আর কোনো কোশ্চেন থাকলে বলো, আর কোনো কোশ্চেন থাকলে বলো। না, কোনো বই বেটার আছে মানে যে বইগুলো আছে বইগুলো সবই ভালো বই, কিন্তু সেই বইগুলো এতটাই লেন্দি, তো তুমি সেই লেন্দি বইটা পড়ে হয়তো তুমি 50 পেজ পর্যন্ত উদ্ধার করতে পারবে না। তুমি হয়তো টপিকটা তুমি খুঁজে পেতে তোমার প্রচুর সময় লাগবে, ঠিক আছে? যেমন যেমন কর্তের বই প্রায় তোমার ধরো 800 থেকে তোমার 900 পেজ আছে কর্তের বই, কিন্তু বইটা খুব ভালো বই। তো আমি প্রত্যেকটা বই তোমার যেগুলো পপুলার যে মানে অথারের যে বুকস গুলো আছে, প্রত্যেকটা বুকসের আমি পিডিএফ দেবো, ঠিক আছে? প্রত্যেকটা বুকসের আমি পিডিএফ দেবো, অরিজিনাল পিডিএফ দেবো, মানে তোমার অরিজিনাল যে বইটার যে পিডিএফ তোমার সেই পিডিএফটাই আমি দেবো। ওকে, তোমরা সেখান থেকে কিন্তু ফলো করতে পারবে, আর আমার নোটসটা একটু ফলো করবে। তাহলে নোটসটা হলে কি হয়, তোমার সিলেবাস টপিক ওয়াইজ থাকবে নোটসটা, তোমাদের পড়তে সুবিধা হবে। আর বই হলে প্রচুর টাইম লাগবে সেই টপিকটাকে খুঁজে বের করতে। আমার টপিক ওয়াইজ থাকবে, ওখান থেকে পড়লে সব থেকে ভালো। আমি বলবো না যে বই কিনো না, কারণ বইয়ের কিন্তু কোনো অল্টারনেটিভ হয় না। আমি বলবো না যে বই কিনো না বা বই কিনতে হবে না, সেটা বলবো না, কিন্তু কিন্তু আমরা বলবো যে আহ, বইটাকেও ফলো করো, তার সাথে আমার লার্নিং মেটেরিয়ালটাকেও ফলো করো, তাহলে আরো বেশি ইফেক্টিভ হবে, ঠিক আছে? আরো বেশি ইফেক্টিভ হবে। হুম, বলো। হুম, হুম,
দেখো সেরকম ভাবে আমি যদি এক্সাম্পল দিতে যাই তাহলে তুমি বলো, যেমন ধরো তোমার ডেটা ওয়্যার হাউসের নাম শুনেছো? ডেটা ওয়্যার হাউসের নাম শুনেছো? যেখানে অনেক কটা ডেটাবেস থাকে, কালেকশন অফ ডেটাবেস থাকে। এবার ধরে নাও আমার ডেটাবেস, তোমার ধরে নাও ডিফারেন্ট টাইপের তোমার ডেটাবেস হতে পারে। যেমন ধরো তোমার রিলেশনাল ডেটাবেস হতে পারে, আমার অপারেশনাল ডেটাবেস হতে পারে, ঠিক আছে? ডিফারেন্ট কোম্পানির তোমার ডিফারেন্ট ডেটাবেস থাকতে পারে। যেমন ধরো তো অ্যামাজন বা অ্যাপাচে বা আদার্স ডিফারেন্ট তোমার যারা তোমার ক্লাউড সার্ভিস প্রোভাইড করে, এরকম অনেক কোম্পানির তোমার ডেটাবেস থাকতে পারে, ঠিক আছে? তো আমরা ডেটাবেসের এক্সাম্পল বললে বা আমরা কিন্তু মেনলি তোমার যেটা বলি সেটা কিন্তু হয়তো তোমার ডিবিএমএস এর এক্সাম্পল বলি, যে সেখানে আমাদের এসকিউএল সার্ভার থাকছে, আমাদের ওরাকেল থাকছে। তো ওরাকেলকে কিন্তু আমি তোমার বলতে পারি যে ওরাকেল ডেটাবেস, ঠিক আছে? বা তোমার ডিবেস থাকে, ডিবেস স্মল ডি তারপরে বেস থাকে। মাইক্রোসফট অ্যাক্সেস কিন্তু ইটসেলফ একটা ডেটাবেস। এছাড়াও আমাদের রিলেশনাল ডেটাবেস থাকছে, ওকে? এছাড়াও ধরে নাও হয়তো আমাদের অ্যাপাচের তোমার ক্যাসেন্ড্রা বলে ডেটাবেস থাকে, ওকে? আমাদের কিছু অপারেশনাল কিছু তোমার ডেটাবেস থাকে। তো এগুলোকে আমি অ্যাজ এক্সাম্পল বলতেই পারি ডেটাবেসে, তাই তো বলতে পারি আমরা। আর আমি ধরে নাও তোমার ডেটাবেস আমি তোমার এরকমভাবে ডিফাইন করতে পারি। ধরে নাও আমি ধরে নাও চাইছি যে একটা ডেটাবেস তৈরি করব আমি নিজে, তার নাম দেবো স্টুডেন্ট, তার ধরে নাম দিলাম হয়তো স্টুডেন্ট। তো আমাদের ধরো আমার ডেটাবেসে তোমার থাকছে একটা মানে অ্যাজ এ ফর্ম অফ টেবিল থাকছে ডেটাবেসটা, ধরো একটা টেবিলস, ওকে? আমরা টেবিলসের কনসেপ্ট আমরা পড়বো, এখানে কিন্তু আমাদের টেবিলসের কনসেপ্ট আছে, বা যাকে আমরা বলি এনটিটি, ওকে? যাকে আমরা বলি এনটিটি, ওকে? এখানে কিন্তু তোমার স্টুডেন্টটা হচ্ছে একটা এনটিটি। ধরো এখানে তোমার ডিফারেন্ট অ্যাট্রিবিউট থাকছে এই টেবিলটা রেসপেক্টে বা এই ডেটাবেসটা রেসপেক্টে। আমি বলছি এটা আমার স্টুডেন্ট আইডি, এটাকে বলছি ধরো রোল নাম্বার, ওকে? এখানে ধরো বলছি হয়তো ফোন নাম্বার, এখানে বলছি হয়তো তোমার ডিপার্টমেন্ট, ওকে? তো এরকম একটু ডিফারেন্ট ফিল্ড আমি এখানে দিয়ে একটা ডেটাবেসকে তৈরি করেছি। ধরো এখানে এটা একটা টেবিল একটা বা ডেটাবেস বলতে পারি, আমি এটাকে ইনডাইরেক্টলি বলতে পারি, ডেটাবেস বলতে পারি। আমার ধরো এখানে তোমার ডিফারেন্ট রেকর্ডকে আমরা স্টোর করে রেখে দিয়েছি। এখানে আমার তোমার ডিফারেন্ট স্টুডেন্টের রেকর্ডকে এখানে স্টোর করা, ধরো হয়তো হয়তো 1000 স্টুডেন্টের হয়তো রেকর্ড এখানে স্টোর করা আছে ডেটাবেসটার মধ্যে, তাই না? তো এটা তোমার ধরো একটা ইউজার ডিফাইন্ড ডেটাবেস, আমি তো ডেটাবেসটাকে তৈরি করলাম, আমার এখানে ধরো ডিফারেন্ট রেকর্ডস আছে, এটা কিন্তু একটা রেকর্ডস। এই পুরো রোটাকে বলা হয় টাপেল বলা হয় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের রেসপেক্টে, রেকর্ড বলা হয় বা টাপেলস। তো টাপেলস মানে কিন্তু রোজ, ওকে? টাপেলস মানে কিন্তু রোজ। তো আমার জন্য এখানে একটা রেকর্ড থাকবে, এরকম ভাবে মাল্টিপল রেকর্ডকে আমরা স্টোর করতে পারি ডেটাবেসটার মধ্যে। এবার এই টেবিলটা যখন আমাকে তৈরি করতে হয় কোন একটা ডেটাবেসের মধ্যে, এবার এটাও বলতে পারি যে আমার একটা ডেটাবেস তোমার মাল্টিপল টেবিলস নিয়ে কনসিস্ট হয়, মাল্টিপল টেবিলস নিয়ে কনসিস্ট হয়। তার মধ্যে ধরো আমার 50টা ধরনের টেবিল আছে এরকম। তাহলে এই টেবিলটাকে যখন আমরা তৈরি করি, তো টেবিলটাকে তৈরি করার আগে ফার্স্ট আমাকে তৈরি করতে হয় একটা ডেটাবেসকে। তার জন্য আমাকে যে কোয়ারিটা লিখতে হয় তার নাম হচ্ছে ক্রিয়েট ডেটাবেস, দিয়ে একটা নাম দিতে হয় ডেটাবেসটা, ক্রিয়েট ডেটাবেস। তার নাম দিলাম ধরো হয়তো ডিবি ফর এক্সাম্পল। তাহলে কিন্তু ডিবি নামে একটা ডেটাবেস কিন্তু আমার ক্রিয়েট হয়ে যাবে। এবার এই ডেটাবেসটাকে ইউজ করে আমি ডিবির মধ্যে এখন চাইছি ইউজ ডিবি, তার মধ্যে আমি এখন চাইছি যে একটা টেবিলকে ক্রিয়েট করবো যার নাম হচ্ছে স্টুডেন্ট। আমি তখন কমেন্ট ইউজ করবো এখানে বা কোয়ারি ইউজ করবো ক্রিয়েট টেবিল নেম। তো ক্রিয়েট টেবিল স্টুডেন্ট, তার আন্ডারে ধরুন আমার ডিফারেন্ট ফিল্ড আছে, সেই ফিল্ডগুলোকে আমি ডিফাইন করবো, তার জন্য ডিফারেন্ট সিনট্যাক্স আছে, সেটা আমরা পরে এসকিউএল যখন পড়বো সেই এসকিউএল মধ্যে আমরা সেই সিনট্যাক্সগুলো আমরা পড়বো। তাহলে একটা ডেটাবেসের মধ্যে কিন্তু মাল্টিপল টেবিল থাকতে পারে, আর ডেটাবেসটা কিন্তু আমরা নিজেরা ডিজাইন করতে পারি। আর যতগুলো টেবিল থাকবে আমি চাই যে প্রত্যেকটা টেবিলের মধ্যে কিন্তু আমার রিলেশনশিপ থাকতে পারে, ঠিক আছে? তার জন্য আমরা একটা ডেটাবেসকে ডিজাইন করার জন্য বেসিক্যালি আমরা তোমার একটা ডায়াগ্রাম পড়ি, তার নাম হচ্ছে ইয়ার ডায়াগ্রাম বা এনটিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। তো ইয়ার ডায়াগ্রাম পার্টিকুলার কোনো অর্গানাইজেশনের জন্য বা কোনো সিস্টেমের জন্য, বা লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম, বা ধরুন হয়তো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, বা ধরুন হয়তো পেরোল ম্যানেজমেন্ট সিস্টেম, এই ডিফারেন্ট সিস্টেমের জন্য কিন্তু আমরা তোমার তার ডেটাবেসটাকে কিন্তু ডিজাইন করতে পারি। তার মধ্যে কতগুলো টেবিল থাকছে আর প্রত্যেকটা টেবিলের মধ্যে কি রিলেশনশিপ আছে, তাকে অ্যাকচুয়ালি বলা হয় ডেটাবেস, ঠিক আছে? এটাকে আমরা বলছি ইউজার ডিফাইন্ড ডেটাবেস। তো আমরা ধরতে পারি যে মাইক্রোসফট অ্যাক্সেস একটা ডেটাবেস, ওরাকেল একটা ডেটাবেস। তাহলে প্রত্যেকটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কাছে কিন্তু তার নিজস্ব কিন্তু তোমার কিছু ডেটাবেস থাকে, ওকে? বোঝা গেল? হ্যাঁ অবশ্যই সেগুলো আমার আছেই। আমি 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 কিন্তু তোমার মানে কোর ডিবিএমএস এর কনসেপ্ট দিয়ে বললাম এটা, ঠিক আছে? আমার তো টেলিফোন ডিরেক্টরি আমার সেগুলো আমি তো এক্সাম্পল তো দিয়েছি, টেলিফোন ডিরেক্টরি, আমার ডিকশনারি, আমার স্টুডেন্ট রেকর্ড রেজিস্টার,
সবই তোমার ডেটাবেস এগুলো একটা করে। ঠিক আছে, আমি এখানে আরডিবিএমএস এর কনসেপ্ট মানে ডেটাবেসের এক্সাম্পল দিয়ে আমি বললাম যে কোনগুলো আমাকে ডেটাবেস আমি বলছি, অ্যাজ সাচ কোনগুলো ডেটাবেস আমাদের কম্পিউটার সিস্টেম। ঠিক আছে, তো আমরা এবার শেষ করবো। আর কোনো কোশ্চেন আছে তোমাদের? আর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, আমি তো এখানে বললাম যে কোন কোশ্চেন গুলো হতে পারে। তো আমাদের এরকম কোশ্চেন দেয় যে হোয়াট ইজ ডেটাবেস, হোয়াট ইজ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আমি তো ফাইনালি তোমার যেটা বললাম, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক অফ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, হ্যাঁ, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম এন্ড ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো আমি কিন্তু কোশ্চেনগুলো কিন্তু বলে দিই যে কোনগুলো খুব ইম্পর্টেন্ট পড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু। ঠিক আছে, তো সেগুলোকে একটু ফলো করো। আর লাস্টে তো সাজেশন তো তোমার থাকবেই, সেটা তো আছে, তো সেটা তো পরের ব্যাপার। তো এখন কিন্তু এটা কিন্তু তোমার কমপ্লিট হয়নি, এখন তোমার কিন্তু ইউনিট 1 চ্যাপ্টার 1 কিন্তু এখনো কমপ্লিট হয়নি। আর এটা কমপ্লিট হওয়ার পরই আমি নোটসটা দেবো, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের নোটসটা আমি দেবো। এটা কমপ্লিট হওয়ার পর এখানে কিন্তু আরো অনেক কনসেপ্ট আছে যেগুলো তোমাদের জানতে হবে। ওকে, আর তোমরা কিন্তু টপিকের সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু কোশ্চেনগুলোকে একটু নোট ডাউন করে রাখবে। আমি কিন্তু কোশ্চেনগুলো খুব বলে দেবো সেই ইউনিট থেকে কোন কোন কোশ্চেন আসতে পারে, তো সেই কোশ্চেনগুলোকে একটু নোট ডাউন করে নেবে তোমরা। পড়ানো আমি যখন পড়াবো তুমি তখনই বলে দেবো। ঠিক আছে, ঠিক আছে, চলো অনেক রাত্রি হয়ে গেল, 10টা 47 হয়ে গেছে। তাহলে আমরা এবার শেষ করবো, আজকে ক্লাস আমরা শেষ করবো। সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু এরকম টাইপের, প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু এরকম টাইপের। একমাত্র জাভা প্রোগ্রামিংটা একটু বেশি ইন্টারেস্টিং লাগবে, আর আমরা যখন নিউমেরিক্যাল পার্টে যাবো তখন আরো বেশি ইন্টারেস্টিং লাগবে। তো এখানেও আমরা প্রোগ্রামিং করবো, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আমরা প্রোগ্রামিং করবো না, প্রোগ্রামিং অ্যাজ সাচ তাকে প্রোগ্রামিং বলবো না, আমরা কিছু কোয়ারিজ লিখে লিখে আমরা সেটাকে রান করাবো, তার প্র্যাকটিক্যালটা আমরা দেখবো। আর এখানে তোমার পিএলএসকিউ আছে তোমাদের সিলেবাসে, তো পিএলএসকিউ দিয়ে আমাকে প্রোগ্রাম লিখতে হবে। ঠিক আছে, তো এখানেও কিন্তু আমাদের সেই ঘুরে ফিরে আবার স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ চলে এসছে, এসকিউএল, পিএলএসকিউএল। ওকে, তো যেখানেই যাই সেখানেই সেই প্রোগ্রামিং না হলে কিছুই হবে না আলটিমেট, তো এখানেও তাই। তো আমরা প্রোগ্রামিংটাকে এখানে ভালো করে আমরা জানবো। ওকে, তো ঠিক আছে, চলো আমি রেকর্ডটা দিয়ে দেবো আজকে 12টার মধ্যে, তোমরা ক্লাসরুমে পেয়ে যাবে 12টার মধ্যে রেকর্ডটা। আর নোটসটা আমি ইউনিট 1টা শেষ হওয়ার পর আমি নোটসটা প্রোভাইড করবো। ওকে, চলো, গুড নাইট।